আপলোড করতে ভীষণ সমস্যা হয়। দেখো, আমাদের 50 মার্কসের মধ্যে আমাদের টোটাল যে 50 মার্কসের থাকবে কোশ্চেন, তার মধ্যে 8 থেকে 11টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যার ওয়েটেজ কিন্তু প্রায় 20% টোটাল সিলেবাসে। সে কারণে আমরা এটাকে ইম্পর্টেন্স হিসাবেই নিলাম। দেখো, জানুয়ারি মাসে কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে আমরা এখানে আলোচনা করব। প্রত্যেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বুঝবে। ক্লাস বেশি লং হবে না, ভীষণ শর্ট ক্লাস হবে। দেখো, যাদের স্ক্রিনের ক্লিয়ার আসছে না তারা স্ক্রিনটা ক্লিয়ার করে নাও, তাতেও হবে। ওকে, ছবি দেখো, নেতাজির জন্মদিন আমরা প্রত্যেকের জানি। নেতাজির যে জন্মদিন, এবার থেকে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস নামে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। ভালো করে ব্যাপারটা বুঝবে। এবছর নেতাজির জন্মদিনকে ভারত সরকার পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করলো, এবং পরাক্রম শব্দটাকে চেঞ্জ করে তোমাদেরকে পরীক্ষা আসতে পারে যদি বলে এটাও কিন্তু কেন্দ্রীয় সরকার, যদি বলে রাজ্য সরকার কি করেছে, প্রশ্ন এরকমভাবেই গোলাবে। রাজ্য সরকার কিন্তু সুভাষচন্দ্রকে দেশনায়ক দিবস হিসাবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশনায়ক দিবস হিসাবে পালন করেছেন। আবার বলি, কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে এবার থেকে পরাক্রম দিবস হিসাবে পালন করবে, এবং রাজ্য সরকার নেতাজির জন্মদিনকে দেশনায়ক দিবস বলে পালন করবে। প্রশ্ন হচ্ছে, এই যে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রকে আখ্যা দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বারবার মনে রাখবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরই এই দেশনায়ক আখ্যা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটা নৃত্যনাট্য যার নাম ছিল তাসের দেশ, এটা তিনি সুভাষচন্দ্রকে উৎসর্গ করে। এবং যদি আমরা বলি পরাক্রম শব্দের অর্থ হলো বল বা বিক্রম বা কৃতিত্ব। ওকে, এটা বীরত্ব বোঝানো হয়, এবং এটা একটা পরাক্রম শব্দটাকে যদি সাধারণ অর্থ বলি তাহলে এটা হচ্ছে একটা বীরত্ব, আর কিচ্ছু নয়। জাস্ট আমাদেরকে কি মনে রাখতে হবে, এটা 2021-এর জানুয়ারি, এটা হচ্ছে 2021 সালের জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, আবার বলি, নেতাজির জন্মদিন হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে পরাক্রম দিবস, রাজ্য সরকারের কাছে এটা হচ্ছে দেশনায়ক দিবস, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক বলে আখ্যা দেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার তাসের দেশ যে নৃত্যনাট্য, এটা নেতাজিকে উৎসর্গ করেন। ওকে, এখান থেকে আর কোনো প্রশ্ন আসবে না যদি এই পয়েন্টটা থেকে এরা প্রশ্ন তোলে। 2 নম্বর, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখি। ওকে, সুরিনামের রাষ্ট্রপতি। মনে রাখবে 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এগুলোতে কারা কারা উপস্থিত ছিল, এগুলোতে প্রায়ই কোশ্চেন আসে। ওকে, মনে রাখবে 15ই আগস্ট 2020-তে কেউ উপস্থিত ছিল না, কারণ সেই সময় কোভিড-19 চলছিল। তাই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের সেই উপলক্ষে উপস্থিত ছিলেন এবারে 2021-এ প্রধান অতিথি ছিল সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখি। নাম মনে রাখবে, চন্দ্রিকা প্রসাদ সন্তোখি। এবং মনে রাখবে, এই যে সুরিনাম যে দেশটার কথা বলা হয়েছে, এটা খবরের শিরোনামে রয়েছে যবে থেকে চন্দ্রিকা প্রসাদ সন্তোখি ভারতের প্রধান অতিথি হিসাবে তিনি এসেছিলেন। যখনই ভারতে কোনো স্বাধীনতা দিবস হয়, প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়, তখন ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার বিদেশের বা বাইরের দেশের কোনো দেশনায়ক বা সে বাইরের দেশের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা সলিসিটর জেনারেলকে তিনি ভারতে নেমন্তন্ন জানান বা আমন্ত্রণ জানান। সেই উপলক্ষে এবারে প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখি। এবার বলি সুরিনাম কি। সুরিনাম হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা ছোট্ট দেশ। সুরিনাম কোথায়, যেহেতু খবরে আছে তাই মনে রাখতে হবে সুরিনাম কোন মহাদেশে পড়ছে। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। সুরিনাম আগে নেদারল্যান্ডের একটা উপনিবেশ ছিল, তখন ডাচ গুয়ানা নামে পরিচিত ছিল। তাদের সুরিনামের আগের নাম কি ছিল? ডাচ গুয়ানা। নেক্সট, সুরিনাম স্বাধীন হয় কত সালে? 1975 সালে। এখান থেকে এই 3টে পয়েন্ট মনে রাখবে। আর কি,
হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, মনে রাখবে যত পাসপোর্টের ইন্ডেক্স আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স মানে কি, প্রতি বছর একটা র্যাঙ্ক বেরোয়, যে র্যাঙ্কে প্রকাশ করা হয় কোন দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি স্ট্রং। ওকে, কোন দেশের পাসপোর্ট সবচেয়ে বেশি স্ট্রং। যেমন যদি জাপানের পাসপোর্ট তোমার কাছে থাকে, তুমি টোটাল 195টা দেশের মধ্যে তুমি 190টা দেশে ঘুরে বেড়াতে পারবে অবাধে। মানে ধরো তোমার কাছে জাপানের পাসপোর্ট রয়েছে, তার জন্য তোমাকে ভারতে আসার জন্য আলাদা কোনো পাসপোর্ট বানানো লাগবে না, তোমাকে আমেরিকা জানার জন্য আর কোনো পাসপোর্ট লাগবে না, কারণ জাপানের পাসপোর্ট হচ্ছে নাম্বার 1। প্রশ্ন হচ্ছে 2021 সালের যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বেরিয়েছে, র্যাঙ্ক বেরিয়েছে, ভারতের স্থান হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 85। মনে রাখবে গত বছর ভারতের র্যাঙ্ক ছিল 84, মানে ভারত এক র্যাঙ্ক পিছিয়েছে, এবং সেটার কারণ হচ্ছে কোভিড-19। ওকে, এবং এই পাসপোর্ট ইন্ডেক্সে যার র্যাঙ্ক সবচেয়ে ভালো তাকে ভিসা ছাড়াই বিভিন্ন দেশে সে যেতে পারে। এবং নাম্বার 1 কে রয়েছে, জাস্ট মনে রাখবে নাম্বার 1 রয়েছে কে, জাপান। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে নাম্বার 1 রয়েছে জাপান, এবং ভারতের র্যাঙ্ক 85 2021-এ। 2020 অর্থাৎ গত বছর ভারতের র্যাঙ্ক ছিল 84। নেক্সট দেখো, থার্ড ইম্পর্টেন্ট কি, জয়ী সেতু। দেখো বারবার মনে রাখবে তোমরা বেঙ্গলের এক্সাম দিতে যাচ্ছ, যেহেতু বাংলার এক্সাম দিতে যাচ্ছ, পশ্চিমবঙ্গের এক্সাম দিতে যাচ্ছ, তাই যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে পশ্চিমবঙ্গ রিলেটেড, ক্লিয়ার, যত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে পশ্চিমবঙ্গ রিলেটেড সব কটাকে পড়ে ফেলো। সে কটা হচ্ছে মাল্টি ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। ওকে, তাই জন্য বারবার মনে রাখবে মমতা ব্যানার্জির নাম যেখানে আছে সেটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ, ওকে, হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের মাঝখানে রয়েছে আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, সেটা হচ্ছে জয়ী সেতু, এবং সেটা উদ্বোধন হয়েছে 2রা ফেব্রুয়ারি, এবং উদ্বোধন করবে কে, মমতা ব্যানার্জি। প্রশ্ন হচ্ছে 2015 সালে কোচবিহারের হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের মাঝে যে তিস্তা নদী আছে, তিস্তা নদীর উপর 2709 মিটার এই দীর্ঘ সেতু নির্মাণের শিলান্যাস করে, মানে ওই সময় কন্ট্রাক্ট দেওয়া হয় যে এই সেতুটা বা এই ব্রিজটা নির্মাণ করা হবে। এবং যেটা 2015 সালে অর্ডার দেওয়া হয়েছিল সেটা 5 বছর বাদে 2021 সালে কমপ্লিট হয়, এবং সেটা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা 21শে জানুয়ারি পড়ছি, মানে এতক্ষণ সেই জয়ী সেতু রানিং হয়ে গেছে। ক্লিয়ার, কোথায় কোথায় জয়ী সেতু আছে, হলদিবাড়ি, মেখলিগঞ্জ। প্রশ্ন হচ্ছে হলদিবাড়ি ও মেখলিগঞ্জ এই দুটো কোথায় আছে, হলদিবাড়ি আর মেখলিগঞ্জ এই দুটোই আছে কোথায়, উত্তর হবে কোচবিহার জেলায়। কত সালে এটার শিলান্যাস করেন, 15 সালে। কত সালে চালু হয়, 21। কত তারিখে উদ্বোধন হয়, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। দেখো এই যে হলদিবাড়ি যে সেতু, আগে রাজ্যের দীর্ঘতম সেতু ছিল ফারাক্কা ব্যারেজ, যা দৈর্ঘ্য হচ্ছে 2280 মিটার। ক্লিয়ার, আগে যে ব্রিজটা ছিল সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য হচ্ছে 2280 মিটার। এটা ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে রাখবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, প্রকাশিত হলো প্রাক্তন উপরাষ্ট্রপতি, আমাদের আগের উপরাষ্ট্রপতি, যার নাম হচ্ছে হামিদ আনসারি। হামিদ আনসারির একটা লিখিত গ্রন্থ, সেটা হচ্ছে বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, রিকালেকশনস অফ লাইফ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাক্তন রাষ্ট্রপতির লেখা কোনো বই যখনই পাবলিশ হচ্ছে তখনই মনে রাখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, সেটার নাম কি, বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, রিকালেকশনস অফ লাইফ। ভীষণ ইম্পর্টেন্ট বই, মনে রাখবে, বাই মেনি এ হ্যাপি অ্যাক্সিডেন্ট, রিকালেকশনস অফ লাইফ। জাস্টিস রাজিন্দর সাচারের আত্মজীবনী, ইন পারসুইট অফ জাস্টিস অ্যান্ড অটোবায়োগ্রাফি প্রকাশিত করলো তার রাজপরিবার। রাজিন্দর সাচার দিল্লি হাইকোর্টের প্রথম বিচারপতি ছিল। ক্লিয়ার, দিল্লি হাইকোর্টের প্রথম বিচারপতি ছিল জাস্টিস রাজিন্দর সাচার। মনে রাখবে প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ আনসারিরটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমার কোশ্চেন লেভেল যদি আপ করে, লেভেল যদি বাড়ায়, তবে এটা ইম্পর্টেন্ট হিসাবে থাকবে, নাইলে প্রথম যেটা বললাম সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কি,
শিশুদের জন্য একটা বই বাহন মাস্টার ক্লাস, হ্যাঁ, অ্যালফ্রেডো কভিলি লিখেছেন, ইম্পর্টেন্ট একটা বই। হ্যাঁ, শবরীমালা বিজয়নিকম, এটা KS বিজয়নাথন লিখেছেন, এটা ইম্পর্টেন্ট নয়। ভীষণ ইম্পর্টেন্ট, এস্তোনিয়া বলে যে দেশটা আছে, এস্তোনিয়ার একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হলেন কাজা ক্যালাস। মনে রাখবে, খবরে ভীষণ রয়েছে ইনি, এখনও পর্যন্ত ইনি খবরে রয়েছেন। এস্তোনিয়ার রাষ্ট্রপতির নাম কি? উত্তর কী হবে? কাজা ক্যালাস। বর্তমানে এস্তোনিয়া একমাত্র দেশ যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটোই পদে আছেন দুজন মহিলা। মানে এস্তোনিয়া এমন একটা দেশ, ওটা এমন একটা, এটা 2240 সরি, ওটা 2240 ইংরেজি। এস্তোনিয়া এমন একটা দেশ যেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনেই কি আছে? মহিলা। নেক্সট, পরেরটা দেখো, হুগলি নদী বা গঙ্গায় ভাসমান লাইব্রেরি চালু করলো রাজ্য পরিবহন নিগম। এর নাম হচ্ছে বোট লাইব্রেরি বা নৌকা লাইব্রেরি। যদি প্রশ্ন আসে নৌকা লাইব্রেরি কোথায় চালু হয়েছে, উত্তর কি বলবো? কলকাতায় হুগলি নদীতে চালু হয়েছে বোট লাইব্রেরি বা নৌকা লাইব্রেরি। এখানে শিশু এবং কিশোরদের বই পড়ার জন্য 500-র বেশি বই রাখা হয়েছে এবং বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, এবং এটা মিলেনিয়াম পার্ক থেকে বেলুর মঠ পর্যন্ত চলবে এই নৌকাটা। এবং মনে রাখবে, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, ভেরি ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স। মনে করবে প্রত্যেকটা র্যাঙ্ক যেখানে গ্লোবাল কথাটা আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট র্যাঙ্ক হয়। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 7th, ভীষণ ইম্পর্টেন্ট। এবারে যে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হলো, বা পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, ওকে। দেখো, যদি আমি ভারত সরকারের দেয়া যত পুরস্কার আছে তাদের র্যাঙ্ক আমি বলি, সবার প্রথমে যে পুরস্কারটা আছে সেটা হচ্ছে ভারতরত্ন। ক্লিয়ার? সেটা হচ্ছে ভারতরত্ন। তারপরে এটা হচ্ছে ফার্স্ট পজিশনে, সবচেয়ে বেশি যারা কৃতিত্বজনক পুরস্কার তার নাম হচ্ছে ভারতরত্ন। তারপর হয় কি? ভারতরত্নের পর হয় পদ্মবিভূষণ, পদ্মবিভূষণের পরে হয় পদ্মভূষণ এবং তারপরে হয় পদ্মশ্রী। ওকে, র্যাঙ্ক মনে রাখবে, অনেক সময় রিজনিংয়ে সাজানোর জন্য দেয়। প্রথমে হবে ভারতরত্ন, তারপর হয় পদ্মবিভূষণ, তারপর হয় পদ্মভূষণ এবং সব শেষে হয় পদ্মশ্রী। এবার যদি আমি বলি, এবারে টোটাল 2021 সালে 119 জনকে টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হলো। যখন মনে রাখবে পদ্ম পুরস্কারের কথা বলা হচ্ছে তখন কিন্তু ভারতরত্ন আসবে না। ক্লিয়ার? পদ্ম পুরস্কারের মধ্যে 3টে পুরস্কার থাকে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 7 জনকে, পদ্মভূষণ 10 জনকে এবং পদ্মশ্রী 102 জনকে। মনে রাখবে, পদ্মশ্রী কাদের দিয়েছে জানার প্রয়োজন নেই। পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এদের নামগুলো অবশ্যই মনে রাখবে। প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কাদেরকে মনে রাখবে? এদের মধ্যে যারা বাংলা থেকে পেয়েছে। বাংলা থেকে পদ্মশ্রী পেয়েছেন নারায়ণ দেবনাথ, মৌমা দাস, ধর্মনারায়ণ বর্মা, বীরেন কুমার বসাক, সুজিত চ্যাটার্জি, জগদীশচন্দ্র হালদার, গুরুমা কাকালি সোরেন। তোমাদের 4টে অপশান থাকবে, বলবে এর মধ্যে কোন ব্যক্তি পদ্মবিভূষণ প্রাপক বা পদ্মশ্রী প্রাপক, এরকম প্রশ্ন হবে। তারপর এটা বিশ্বের সবচেয়ে দামি মাশরুম বা ছত্রাক গুচি মাশরুমের জন্য জিআই ট্যাগের দাবি জানালো জম্মু কাশ্মীর। দেখো, জিআই ট্যাগ কি? মানে গ্লোবাল ইন্ডিকেশন, মানে ধর কোনো দেশের বা কোনো রাজ্যের কোনো একটা জিনিস সবচেয়ে বেশি ফেমাস, হ্যাঁ, সবচেয়ে বেশি ফেমাস। যখন আমরা বলি চন্দননগরের মিষ্টি, কিছু জিনিসের কিছু জায়গায় কিছু জিনিস ভীষণ ফেমাস, সেই ফেমাস জিনিসগুলোকে বিশ্বের মার্কেটে আনার জন্য জিআই ট্যাগ চালু হয়, গ্লোবাল ইন্ডিকেশন। মানে যাতে সারা পৃথিবীর লোক সেই জিনিসটাকে এক ডাকে চেনে, সেই জন্য জিআই ট্যাগ। প্রথম জিআই ট্যাগ ভারতে কী হয় মনে রাখবে, ভারতে প্রথম জিআই ট্যাগ পায় কে? উত্তর হবে হচ্ছে ভারতের দার্জিলিং চা বা দার্জিলিং টি। এটা এখানে আমি অ্যাড করতে পারিনি, মনে রাখবে দার্জিলিং টি ভারতে প্রথম জিআই ট্যাগ পায়। বর্তমানে কে জিআই ট্যাগ পেয়েছে? গুচি মাশরুম। ওকে, জানুয়ারি মাস। ভারতে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে বেসিক্যালি জমায় এই মাশরুম। একে স্থানীয় ভাষায় থুন্টু বলে, ভীষণ ইম্পর্টেন্ট। গুচি মাশরুমকে স্থানীয় ভাষায় কি বলে? থুন্টু বলে। এমসিকিউতে খুঁটিয়ে পড়বে এগুলো। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের রোগ, ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম, কপার থাকে। এটা তোমাদের না জানলেও চলবে, এর স্থানীয় নাম কি? থন্টু। ভীষণ ইম্পর্টেন্ট পরের কোশ্চেনটা,
ড্রাগন ফ্রুটের নাম বদলে কমলম রাখার সিদ্ধান্ত নিল গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ওকে, কমলম কথার অর্থ হচ্ছে পদ্ম। ওকে, গুজরাটে একটা ফল আছে তার নাম হচ্ছে ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুটের নাম বদলে এবার নাম রাখা হয়েছে কি কমলম। প্রশ্ন হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 85। এর আগেই আমরা বলেছি, পুনর্বার এসে গেছে। তারপর দেখো, যদি আমরা বলি হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের কথা, প্রথমে আছে কে? জাপান। ফার্স্ট হচ্ছে কে? জাপান। সেকেন্ডে আছে সিঙ্গাপুর, আর থার্ড আছে জার্মানি। ওকে, প্রথম কে আছে সেটা মনে রাখলেই হবে, বাকিটা দেখার দরকার নেই। পাকিস্তানের স্থান, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, নামগুলো মনে রাখবে। পাকিস্তানের স্থান হচ্ছে 107, বাংলাদেশের স্থান 101, শ্রীলঙ্কার স্থান 100, নেপালের স্থান 104 এবং চীনের স্থান 70, আর আমাদের স্থান 85। মনে রাখবে আমরা চীনের থেকে অনেক পিছিয়ে। এবং সর্বশেষ স্থানে কে রয়েছে? আফগানিস্তান। ওকে, সর্বশেষ স্থানে কে রয়েছে? আফগানিস্তান। যেহেতু এখানে প্রচুর জঙ্গি বা অ্যান্টি সোশ্যাল কাজ হয়, সে কারণে এটার র্যাঙ্ক অনেক পিছনে। প্রশ্ন হচ্ছে কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, যেটা আমি একটু আগে বললাম, বিনা ভিসায় যাওয়া বা আসা, ভিন দেশে পাড়ি দেওয়া। হ্যাঁ, 151টি দেশে বিনা ভিসায় তুমি পেয়ে যাবে। ওকে, ভারতে অরুণাচল প্রদেশে পাওয়া গেল ভ্যানাডিয়াম, ভীষণ ইম্পর্টেন্ট, যার এগেনস্টে চায়না এখন ভীষণ বড় বড় স্টেপ নিচ্ছে। বিভিন্ন অরুণাচল প্রদেশের গায়ে তারা বিভিন্ন ছোট ছোট গ্রাম তৈরি করছে এবং চায়না এতে ভীষণ টেনশনে আছে। সে কারণে এই ধাতুটার নাম মনে রাখবে ভ্যানাডিয়াম, ভীষণ ইম্পর্টেন্ট। এবং অনেকে মনে করেন ভ্যানাডিয়াম হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ। ওকে, এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটা অনেকে ইস্পাত এবং টাইটেনিয়ামের দৃঢ়করণে, ধর কোনো লোহা তৈরি করবি, লোহাটা এমন স্ট্রং করবি যেটা মহাকাশের বাইরেও যেন টেকসই হয়। যত সাপোজ স্যাটেলাইট তৈরি করবি, তুই কোনো স্যাটেলাইট তৈরি করার সময় কী করা হয়, এমন মেটাল দিয়ে স্যাটেলাইটের বডিটা তৈরি করা হয় যেটা, দেখো স্যাটেলাইট কী হয়, পৃথিবী থেকে অনেক দূরে থাকে এবং ওটা সূর্যের অনেক কাছে থাকে, ফলে ওখানে টেম্পারেচার অনেক বেশি থাকে, যাতে গলে না যায় সেই কারণে কী হয়, অনেক হাই কোয়ালিটির সেগুলো ইস্পাত দিয়ে তৈরি করা হয় বা মেটাল দিয়ে তৈরি করা হয়। ঠিক তেমনই একটা ধাতু পাওয়া গেছে অরুণাচল প্রদেশে, তার নাম হচ্ছে ভ্যানাডিয়াম। মনে রাখবি সবচেয়ে বেশি ভ্যানাডিয়াম কোথায় পাওয়া যায়? চীনে, তারপর দক্ষিণ আফ্রিকা, তারপর রাশিয়া। ওকে, প্রথমে সবচেয়ে বেশি ভ্যানাডিয়াম পাওয়া যায় চীনে, তারপর দক্ষিণ আফ্রিকা, তারপরে রাশিয়া। প্রশ্ন হচ্ছে জম্মু কাশ্মীর এবারে জবে থেকে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের তকমা দেওয়া হয়েছে, তবে থেকে জম্মু কাশ্মীর ভীষণ ইম্পর্টেন্ট। মনে রাখবে জম্মু কাশ্মীরের যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেখানে কিস্তোয়ার চেনাব নদীর তীরে 850 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্পের জন্য টাকার অঙ্কটা মনে রাখবে, আর নদীর নামটা মনে রাখবে, চেনাব নদী আর কত মেগাওয়াট, এই তিনটে জিনিস মনে রাখবে। কি, জম্মু কাশ্মীরে চেনাব নদীর তীরে 850 মেগাওয়াটের জন্য 5281 কোটি টাকা খরচ হয়েছে বা অনুমোদন দিয়েছে, এবং এখানে একটা জলবিদ্যুৎ তৈরি হবে, জলবিদ্যুৎ কেন্দ্র। মনে রাখবে রিসেন্টলি 46তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন। মনে রাখবে প্রশ্ন হচ্ছে অনেক সময় জো বাইডেনের পুরো নাম মনে রাখবে জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। ওকে, জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র আমেরিকার 46 রাষ্ট্রপতি, এবং তার উপরাষ্ট্রপতি হিসাবে নিলেন কমলা হ্যারিস, এবং কমলা হ্যারিস ইন্ডিয়ান অরিজিন, মানে তিনি ভারতীয় আমেরিকান, ইন্ডিয়ান আমেরিকান, ভারতে জন্ম আমেরিকায় বড়। মার্কিন কংগ্রেসের পাকিস্তানের নারীদের উচ্চশিক্ষার জন্য নতুন একটা বিল পাশ করেছে, মানে মার্কিন সেনেট, আমেরিকার পার্লামেন্ট, তার নাম হচ্ছে মালালা ইউসুফজাই বৃত্তি আইন। কি, আমেরিকান পার্লামেন্ট মানে আমেরিকার যে পার্লামেন্ট আছে, সংসদ আছে, তারা যাতে পাকিস্তানের মেয়েরা উচ্চশিক্ষা অর্জন করতে পারে তাই জন্য একটা স্কলারশিপ অ্যাপ্লাই করেছে, স্কলারশিপ স্টার্ট করেছে, তার নাম কি মালালা ইউসুফজাই বৃত্তি আইন। মালালা ইউসুফজাই কি, মালালা ইউসুফজাই হচ্ছে সবচেয়ে অল্প বয়সে তিনি নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, সবচেয়ে অল্প বয়সে, এবং তিনি পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে লড়াই করে তারপর তিনি এখানে এসে পৌঁছেছেন। এবং নতুন বিল অনুসারে আর আন্তর্জাতিক বিকাশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সংস্থা সেটা 50% স্কলারশিপ দেবে। ওকে, জাস্ট বৃত্তিটার নাম মনে রাখবে, বাকিটা মিটে যাবে ঝামেলা। মনে রাখবে 51তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মনে রাখবে ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট। এখানে ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার কে পেলেন এবার? বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এবং বর্তমানে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি কি? ফোকাস কান্ট্রি হলো বাংলাদেশ, এটা ইম্পর্টেন্ট।
কে পার্সোনালিটি অফ দ্য ইয়ার পেলেন? বিশ্বজিৎ। আর এটা কততম আন্তর্জাতিক চলচ্চিত্র? 51তম। এই 3টে পয়েন্ট মনে রাখবে। এবারে পদ্মশ্রী পাচ্ছেন হাদাবোদা স্রষ্টা নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ কী পেয়েছেন? পদ্মশ্রী সোমনাথ। এছাড়া আরও 6জন বাঙালি পাচ্ছেন এবার পদ্মশ্রী। তার মধ্যে টেনিস খেলোয়াড় রয়েছেন, তার নাম মৌমা দাস। নামটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, কারণ হচ্ছে স্টেট গভর্নমেন্টের এক্সামে এই কোশ্চেনগুলো আসে। রীতি মেনে সাধারণতন্ত্র দিবসের আগের দিন পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা করে কেন্দ্র, মানে 26 জানুয়ারির আগে, মানে 25 জানুয়ারি নাম প্রকাশ করে কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রতি বছর এমনটাই হয়ে থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত তালিকা অনুযায়ী 2021 সালে পদ্ম সম্মান পাচ্ছে। পদ্ম সম্মানের আগেই বলেছি, পদ্ম সম্মানের আন্ডারে 3টে আসে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। 3টে নাম মনে রাখবে। পদ্মভূষণ পাচ্ছেন 7 জন, পদ্মভূষণ 10 জন এবং পদ্মশ্রী 102। পদ্মবিভূষণ 7, পদ্মভূষণ 10 এবং পদ্মশ্রী 102। এবং বাংলা থেকেই পদ্মশ্রী পাচ্ছেন 102 জনের মধ্যে 6 জন। বাকি নাম তোমরা এখানে আছে, একবার পড়ে নেবে। নারায়ণবাবু ছাড়াও পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা। হ্যাঁ, এগুলো তোমরা জাস্ট পড়বে, এখান থেকে ইম্পর্টেন্ট নেই। মনে রাখবে সুভাষচন্দ্র আবদা প্রবন্ধন পুরস্কার রিসেন্টলি চালু, ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা সুভাষচন্দ্র আবদা প্রবন্ধন পুরস্কার। মনে রাখবে জাস্ট কাকে দেয়া হয়, এই নামটা মনে রাখবে। উত্তর হবে রাজেন্দ্র কুমার ভান্ডারী। কাকে? ডক্টর রাজেন্দ্র কুমার ভান্ডারীকে দেওয়া হয়। এবং এই পুরস্কার বাবদ 51 লক্ষ টাকা একটা দেয়া হয়, ব্যক্তিবিশেষের ক্ষেত্রে 5 লক্ষ টাকা এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়। ওকে, যদি এই পুরস্কারটা কোনো ব্যক্তি না পায়, কোনো একটা সংস্থা পায়, তার জন্য 51 লক্ষ টাকা। আর যদি এই পুরস্কার কোনো একটা পার্টিকুলারই কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তার জন্য 5 লক্ষ টাকা দেওয়া হয় এবং একটা সার্টিফিকেট দেওয়া হয়। এবং এটা 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে এটা দেওয়া হয়, এই পুরস্কারটা। নেক্সট দেখো, 2020 সালে উত্তরাখণ্ডের ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেন্টার এই পুরস্কার পায় এবং এবারে দেওয়া হয়েছে কি ভান্ডারীকে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠিত তানসেন সঙ্গীত সমারোহে, বারবার মনে রাখবে তানসেন সঙ্গীত সমারোহটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সতীশ ব্যাসকে তানসেন সম্মান। এবারে তানসেন সম্মান কাকে দেওয়া হলো? নামটা মনে রাখবে, সতীশ ব্যাস। লিউকোডার্মার চিকিৎসার জন্য জনপ্রিয় ওষুধ লিউকোসিন সহ বেশ কিছুটি ভেষজ ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবদানের জন্য বিজ্ঞানী হেমন্ত কুমার পাণ্ডেকে ডিআরডিওর সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে হেমন্ত কুমার পাণ্ডে। কেন দেওয়া হয়েছে? লিউকোসিন ভেষজ ওষুধ লিউকোসিন ব্যবহার করার জন্য বা আবিষ্কার করার জন্য। নামটা মনে রাখবে, সায়েন্টিফিক অফ দ্য ইয়ার এবছরের সবচেয়ে বড় বিজ্ঞানীর কাকে দেওয়া হয়েছে? তার নাম হচ্ছে হেমন্ত কুমার পাণ্ডে। তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, যেখানে বিচারপতি মহিলা সেটা ভালো করে মনে রাখবে। তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে কি? হিমা কোলি। হিমা কোলি তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম মনে রাখবে। এছাড়া কি মঞ্জুলা চেল্লুর হলো কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি হচ্ছে, যেহেতু বেঙ্গলের এক্সাম, TBN রাধাকৃষ্ণন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম হচ্ছে হিমা কোলি। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মঞ্জুলা চেল্লুর। আর বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতি হলেন TBN রাধাকৃষ্ণন। প্রশ্ন হচ্ছে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও। হ্যাঁ, চেয়ারম্যান এবং সিইও হলেন কে? সুনীত শর্মা। ওকে, প্রথম চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ সিইও কে ছিলেন? বর্তমান হচ্ছে সুনীত শর্মা। একদম প্রথম কে হয়েছিলেন? তার নাম হচ্ছে বিনোদ কুমার যাদব। সেলের বা স্টিল অথরিটি, যতগুলো নবরত্ন কোম্পানি আছে, ওকে, গভর্নমেন্ট কোম্পানি আছে বা PSU কোম্পানি আছে, তাদের প্রত্যেকের নাম মনে রাখবে। যতগুলো PSU কোম্পানি আছে তাদের প্রত্যেকের নাম এবং তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, এদের নাম প্রত্যেকে মনে রাখবে এবং এদের ইম্পর্টেন্ট এক্সামের ক্ষেত্রে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, যাকে আমরা বলি সেল, সেলের প্রথম মহিলা চেয়ারপারসন হচ্ছে সোমা মণ্ডল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি 2-3টে এক্সামে যেগুলো CHSL হয়েছিল এসছে। পরের কোশ্চেন দেখো, পুরুষদের টেস্ট ম্যাচে মহিলা আম্পায়ার হিসাবে নিযুক্ত হয়ে ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্টে ইতিহাস করেছেন ক্লেয়ার পোলোস্যাক। মনে রাখবে ক্লেয়ার পোলোস্যাক কি? এতদিন পর্যন্ত যখন টেস্ট কোনো ক্রিকেট খেলা হতো, আম্পায়ার হতো ছেলে, কিন্তু এবার ফার্স্ট পুরুষদের টেস্ট ম্যাচে প্রথম মহিলা আম্পায়ার হলেন একজন
পুরুষদের টেস্ট ম্যাচ বা পুরুষদের ক্রিকেট খেলায় প্রথমবার একজন মহিলা হলেন আম্পায়ার, তার নাম কি? ক্লেরা পলেসাক, যদিও ইনি ছিলেন থার্ড আম্পায়ার। ওকে, যখন ডিআরএস নেয় তখন এর থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়। একদিনের ক্রিকেটের পর পুরুষদের টেস্ট ক্রিকেটেও প্রথম মহিলা আম্পায়ার হলেন ক্লেয়ার পলেসাক। এটা তো টেস্টে প্রথম মহিলা আম্পায়ারের নাম কি? উত্তর হবে ক্লেয়ার পলেসাক। যদি বলে ওয়ানডেতে প্রথম মহিলা আম্পায়ারের নাম কি? ক্লেয়ার পলেসাক। দেখো, এগুলো আমি তোমাদেরকে এই কারণেই দিচ্ছি যে একটা কোশ্চেন এলে সেখান থেকে যতগুলো কোশ্চেন বেরোন করা যায় আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, তাতে কি হবে তোমাদের মনে থাকবে। এমসিকিউ এর প্রবলেম হয়, যদিও এমসিকিউ তারপরে করাবো আমরা। দেখো, দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইটার নাম মনে রাখবে, রামচন্দ্র গুহ যেখানে লেখা থাকবে সে বইগুলো পুরো পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট। ওকে, কমনওয়েলথ অফ ক্রিকেট, দ্য মোস্ট সুইটেবল অ্যান্ড সফিস্টিকেটেড গেম নোন টু দ্য ম্যানকাইন্ড। বইটা কে লিখেছেন? উত্তর হবে দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট। এইটুক নাম মনে রাখলেই হয়ে যাবে। দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট বইটির নাম কে লিখেছেন? উত্তর হচ্ছে রামচন্দ্র গুহ। এছাড়াও কিছু নাম মনে রাখবে, ইন্দিরা আফটার গান্ধী, গান্ধী বিফোর ইন্ডিয়া, ডেমোক্র্যাটস অ্যান্ড ডিসেন্টস, গান্ধী, দ্য ইয়ার্স অফ চেঞ্জ, দ্য ওয়ার্ল্ড। এই সব কটা বইয়ের নাম তোমরা পড়বে, পরীক্ষায় দেখবে এগুলো পাবে। আর কি, যখন আমরা বইয়ের কথা বলছি, কিছু বইয়ের নাম আমি শেষেও আলোচনা করে দেবো, আগে যেগুলো আছে সেখানে বলি। দ্য পপুলেশন মিথ বইটা লিখেছেন ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন ইয়ুব কুরেশি। মানে পপুলেশন মিথ, ইসলাম, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া। পপুলেশন মিথ বইটা কে লিখেছেন? নির্বাচন কমিশনার প্রাক্তন মানে আগের শাহাবুদ্দিন ইয়ুব কুরেশি। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। মাত্র 44 বছর বয়সে মারা গেলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা। বেঙ্গল বেসড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেতাজির 125তম। প্রথম কথা হচ্ছে নেতাজি এবারে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ নেতাজি নিয়ে সবচেয়ে বেশি পলিটিক্স হয়েছে। নেতাজির বর্তমানে কততম জন্মবার্ষিকী উদযাপিত হলো? সবার আগে কোশ্চেন, সেটা হচ্ছে 125তম। কত তারিখে? উত্তর হচ্ছে 23শে জানুয়ারি। কী দিবস? এটা হচ্ছে পরাক্রম দিবস। কারা ঘোষণা করেছেন? উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকার। বারবার আমি এই কোশ্চেন রিপিট করছি এই কারণে, যাতে তোমাদের বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। এবং এই নেতাজির জন্য, নেতাজির সাহসিকতা বা নেতাজির দিনটাকে জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখার জন্য একটা নতুন এক্সপ্রেস ট্রেন চালু করেছে ভারতীয় রেলে। তার নামটা সুপার ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে কি? হাওড়া কালকা মেল। কি নাম? হাওড়া কালকা মেল। এই হাওড়া কালকা মেল, এই নামটা ছিল আগের নাম। এই হাওড়া কালকা মেলের নাম বদলে নাম রাখা হয়েছে কি? নেতাজি এক্সপ্রেস। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি? ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে নেতাজি এক্সপ্রেসের আগের নাম কি ছিল? উত্তর হবে হাওড়া কালকা মেল। সেকেন্ড কোশ্চেন, হাওড়া কালকা মেলের বর্তমান নাম কি? উত্তর হবে নেতাজি এক্সপ্রেস। থার্ড কোশ্চেন, 2021 সালে নেতাজির কততম জন্মবার্ষিকী উদযাপিত হলো? উত্তর হবে 125তম। ফোর্থ কোশ্চেন, কোন দিনটিকে নেতাজির জন্মদিন মানা হয়? উত্তর হবে 23শে জানুয়ারি। নেতাজির জন্মদিনকে কি হিসাবে পালন করলো কেন্দ্রীয় সরকার? উত্তর হবে পরাক্রম দিবস। আর পরিবর্তনাম দিবস হচ্ছে আমাদের রাজ্য সরকার। এই কটাই এখান থেকে কোশ্চেন পড়বে। নেক্সট দেখো, 2016 সালে যুগ্মভাগে দেশের প্রথম মহিলা হিসাবে যুদ্ধবিমানের পাইলট নির্বাচিত হয়েছিলেন ভাবনা কান্ত। মনে রাখবে, এবারের ভাবনা কান্ত ভীষণ ইম্পর্টেন্ট। কেন ভাবনা কান্ত ইম্পর্টেন্ট? কারণ যে প্রজাতন্ত্র দিবসে প্যারেড হয় না, যেখানে ভারতের বিভিন্ন মিসাইল, ভারতের বিভিন্ন ডিফেন্স রিলেটেড যেগুলো ব্যাচ আছে, এসএসবি, আইটিবিপি, এরা বিভিন্ন বা পাইলট বা বিভিন্ন যে ভারতের ডিফেন্স অর্গানাইজেশনসগুলো আছে, ডিফেন্স সংস্থাগুলো আছে, তারা আসে। এবং এখানে যে যুদ্ধ বিমানের যে প্যারেড হয়েছিল, সেই যুদ্ধ বিমানের প্যারেডে এতদিন ছেলেরাই যুদ্ধ বিমানগুলো চালাতো। এবারে প্রথমবার মহিলা পাইলট ছিলেন, তার নাম ছিল কি? ভাবনা কান্ত। সঙ্গে ছিলেন অবনী চতুর্বেদী এবং মোহনা সিং। ভীষণ। এবারে 26শে জানুয়ারি ফ্লাই প্লাস্টে একমাত্র মহিলা হিসেবে অংশগ্রহণ করলেন ভাবনা কান্ত। যেহেতু মনে রাখবে স্ট্যাটিক জিকেতে ইম্পর্টেন্ট, মনে রাখবে স্ট্যাটিক জিকে কি? স্ট্যাটিক জিকে হচ্ছে যে জিকেগুলো বর্তমানে আসছে এবং যে জিকেগুলো বর্তমানে প্রথমবার হচ্ছে, সবকটাই স্ট্যাটিক জিকের মধ্যে চলে আসবে।
ওকে, সুতরাং বর্তমানে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এমন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স পাও যেটা প্রথম এত যুগের মধ্যে প্রথম ইতিহাসে বা ভারতের ইতিহাসে, সেই জিনিসগুলো স্ট্যাটিক জিকের আন্ডারে আসবে এবং সেই জিনিসগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেইভাবেই আমি সাজিয়েছি। এবং বর্তমানে কুচকাওয়া আছে ফাইটার প্লেন দলে, তিনি নির্বাচিত হয়েছিলেন। প্রশ্ন হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস কত তারিখে পালন করা হয়? 4 জানুয়ারি। বিশ্ব প্রবাসী ভারতীয় দিবস 19 জানুয়ারি। এবারে থিম ছিল কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসবে কোন দিনটা কোন দিবস, একটা কোশ্চেন এখান থেকে পাবে। বিশ্ব হিন্দি দিবস 10 জানুয়ারি এবং 14 সেপ্টেম্বর প্রতি বছর ভারতের জাতীয় হিন্দি দিবস পালন করা হয়। মনে রাখবে হিন্দি দিবস দুটো, একটা হচ্ছে বিশ্ব হিন্দি দিবস আর একটা হচ্ছে জাতীয় হিন্দি দিবস। যখন বিশ্ব হিন্দি দিবসের কথা আসবে তখন আসবে কিন্তু 10 জানুয়ারি, আর যখন আসবে জাতীয় বা ভারতীয় হিন্দি দিবস তখন আসবে কিন্তু 14 সেপ্টেম্বর। তাই প্রশ্ন যখন আসবে একবার খেয়াল করে দেখো সেখানে বিশ্ব হিন্দি দিবস লেখা নাকি জাতীয় হিন্দি দিবস। আবার বলি, যদি ভারতীয় হিন্দি দিবস বা জাতীয় হিন্দি দিবস উল্লেখ থাকে তাহলে হবে 14 সেপ্টেম্বর, আর যদি বিশ্ব হিন্দি দিবস কথাটার উল্লেখ থাকে তাহলে হবে কি 10 জানুয়ারি। যুব দিবস 12 জানুয়ারি পালন করা হয়, এবং যুব দিবস এই যে 12 জানুয়ারি পালন করা হয় এটা কার স্মরণে উত্তর হবে 2021 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। এবং 2021 সালে যুব দিবসের থিম কি? চ্যানেলাইজিং ইয়ুথ পাওয়ার টু ন্যাশনাল বিল্ডিং। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যুব দিবস। এবার দেখো, ভারতীয় সেনা দিবস পালিত হলো 15 জানুয়ারি। ভারতের 28তম সেনা প্রধান, 12 করে মনে রাখবে, স্ট্যাটিক জিকেতে আসবে। ভারতের 28তম সেনাপ্রধান হলো জেনারেল মনোজ মুকুন্দ নারাবণে। ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি? মনোজ মুকুন্দ নারাবণে। আর একটা আসে চিফ অফ ডিফেন্স স্টাফ, এটাও মনে রাখবে, চিফ অফ ডিফেন্স স্টাফ। উত্তর কী হবে? বিপিন রাওয়াত। ওকে, বিপিন রাওয়াত। নেক্সট, সেনা দিবসের ইতিহাস যদি আমরা একটু ছোট্ট করে জেনে নিই এখান থেকে স্ট্যাটিক জিকে হিসেবে। 1949 সালে ভারতের প্রথম লেফটেন্যান্ট জেনারেল এম কারিয়াপ্পা। মনে রাখবে ভারতের প্রথম লেফটেন্যান্ট জেনারেলের নাম কি? এক্সামে, রেলের এক্সামে 2 থেকে 3 বার অলরেডি এক্সামে এসছে। 1949 সালে ভারতের প্রথম লেফটেন্যান্ট জেনারেল ছিলেন হচ্ছে এম কারিয়াপ্পা, এবং তাকে ভারতের প্রথম কমান্ডার ইন চিফ নিযুক্ত করা হয়। এর আগে পর্যন্ত ভারতের কমান্ডার জেনারেল ছিলেন ব্রিটিশ অফিসাররাই, মানে এর আগে ভারতের যে ডিফেন্স সামলাতো এরা ব্রিটিশরাই সামলাতো। এই প্রথমবার যখন ভারত স্বাধীনতা দিয়ে চলে যায় প্রথমবার ভারতের হাতে লেফটেন্যান্ট জেনারেল পদ দেওয়া হয়। লেফটেন্যান্ট জেনারেল কি? ভারত কোন দেশের সাথে লড়বে বা লড়বে না বা টোটাল ডিফেন্সের যে মেন, সেটার প্রথম ছিল এম কারিয়াপ্পা। তাকে কমান্ডার অ্যান্ড চিফ বানানো হয় এবং তার মুখেই শোনা যায় প্রথম জয় হিন্দ স্লোগানটি, এবং ভারতীয় সেনাদের বিজয় উদযাপন করতে এই স্লোগানটা ব্যবহার করা হতো। আর 1947 ইন্দো পাক যুদ্ধের সময়ও বীরত্বের পরিচয় দিয়েছিলেন কারিয়াপ্পা। ওকে, আর পরাক্রম দিবস কত তারিখ পালন করা হয়? 23 জানুয়ারি। কার জন্মদিন 23 জানুয়ারি? উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু। দেখো নেক্সট, চব্বিশে জানুয়ারি প্রতি বছর জাতীয় মহিলা বালিকা দিবস পালন করা হয়। 24 জানুয়ারি প্রতি বছর প্রথম ভারতীয় মহিলা দিবস পালন করা হয়। বর্তমানে মহিলা শিশু উন্নয়ন মন্ত্রীর নাম কি? স্মৃতি ইরানি। প্রথম মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রীর নাম কি? স্মৃতি ইরানি। জাতীয় ভোটার দিবস কত? 25 জানুয়ারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় ভোটার দিবস কবে? 25 জানুয়ারি। 2021 জাতীয় ভোটার দিবসের থিম কি ছিল? মেকিং আওয়ার ভোটার্স এম্পাওয়ার্ড, ভিজিলেন্ট, সেফ অ্যান্ড ইনফর্মড। মনে রাখবে থিম যেগুলো এখানে আমি দিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট থিম মনে রাখবে। সুনীল আরোরা বর্তমানের নির্বাচন কমিশনার। যেহেতু বেঙ্গলে রিসেন্টলি ইলেকশন হয়েছে সুতরাং ইলেকশন রিলেটেড কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে রাখবে। ভারতের বর্তমানের প্রধান নির্বাচন কমিশনার কি? তার নাম হচ্ছে সুনীল আরোরা। বিশ্ব কুষ্ঠ দিবস 31 জানুয়ারি। দেখো আমি এখানে কিছু ইম্পর্টেন্ট ডের উল্লেখ করেছি জানুয়ারি মাসের, যে ডেগুলো তোমরা অবশ্যই পড়বে, এবং কিছু
ডে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর কথা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। প্রথম হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে 1 জানুয়ারি, আন্তর্জাতিক ব্রেইল দিবস 4 জানুয়ারি, বালশাস্ত্রী জাভেদকরের উদ্দেশ্যে মহারাষ্ট্রে জার্নালিস্ট ডে পালন করা হয়, 6 জানুয়ারি। নেতাজির জন্মদিনকে দেশনায়ক দিবস হিসাবে পালন করলেন কে? মমতা ব্যানার্জি। এবারের বারবার মনে রাখবে প্রবাসী ভারতীয় দিবস, আবার বলি প্রবাসী ভারতীয় দিবস, আমি লিখলাম না, 9 জানুয়ারি, আগে যেহেতু আছে 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবসের থিম আসে, তার নাম কি? কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। আবার বলি আর একটা দিবস, ওয়ার্ল্ড হিন্দি ডে, ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস কত তারিখ? উত্তর হচ্ছে যখন বিশ্ব হিন্দি দিবস বলবে তখন হচ্ছে 10 জানুয়ারি। ক্লিয়ার? তারপরে যদি বলে বিশ্ব যুব দিবস, হ্যাঁ যদি বলে যুব দিবস কত তারিখ? উত্তর হবে 12 জানুয়ারি। প্রশ্ন হচ্ছে 12 জানুয়ারি কার জন্মদিন? বিবেকানন্দের জন্মদিন। এবারে রোড সেফটি উইক যেটা আসে, রোড সেফটি উইক, রোড সেফটি উইক, রোড সেফটি উইক পালন করা হলো প্রতি বছর। এবারে কত থেকে কত? 11 থেকে 17 জানুয়ারি, মনে রাখবে এটাও ইম্পর্টেন্ট, 11 থেকে 17 জানুয়ারি রোড সেফটি উইক। আর কি রোড সেফটি উইকের থিম কি? সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি। থিম যদি বলি সেটা হচ্ছে সেভ ইউর সেলফ, সেভ ইউর সেলফ কমা সেভ ইউর ফ্যামিলি, এটা হচ্ছে এবারের থিম। আর কি যদি আমি বলি এবারে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস আমি তো বললাম। 15 জানুয়ারি কি? 15 জানুয়ারি হচ্ছে ভারতীয় সেনা দিবস। ওকে, 15 জানুয়ারি কি? ভারতীয় সেনা দিবস। ওকে, আর কি 23 জানুয়ারি তো আমি বললাম 125তম নেতাজির জন্মবার্ষিকী। হ্যাঁ, 24 জানুয়ারি কি? 24 জানুয়ারি হচ্ছে তোমাদের জাতীয় কন্যা শিশু দিবস, বা গার্ল চাইল্ড ডে। আর শিশু দিবস বা গার্ল চাইল্ড ডে, গার্ল চাইল্ড ডে ডে একটা আসবে। হ্যাঁ, যতগুলো ডে ইম্পর্টেন্ট থাকে আমি বলে দিচ্ছি, মনে রাখবে গার্ল চাইল্ড ডে। অথবা কি আচ্ছা ভোটার দিবস 25 তারিখ, 25 তারিখ হচ্ছে জাতীয় ভোটার দিবস, ভোটার দিবস। ওকে, আর যদি আমি কথা বলি আর তেমন ইম্পর্টেন্ট এখানে নেই। দিবস এই কটা মনে রাখলেই হবে। ওকে, গ্লোবাল ফ্যামিলি ডে 1 জানুয়ারি, ব্রেল দিবস 4 জানুয়ারি, জার্নালিস্ট ডে কার স্মৃতির উদ্দেশ্যে? বালশাস্ত্রী জাভেদকর 6 জানুয়ারি, দেশনায়ক দিবস মমতা ব্যানার্জি 23 জানুয়ারি, পরাক্রম দিবস 23 জানুয়ারি, ওয়ার্ল্ড হিন্দি ডে 10 জানুয়ারি, যুব দিবস 12 জানুয়ারি, সেনা দিবস 15 জানুয়ারি, রোড সেফটি উইক 12 থেকে 17 জানুয়ারি। এর থিম হচ্ছে সেভ ইউর সেলফ, সেভ ইউর ফ্যামিলি। 28 তারিখ 24 তারিখ, এটা 24 তারিখ, সরি এটা 24 তারিখ হচ্ছে গার্ল চাইল্ড ডে, 25 তারিখ হচ্ছে ভোটার দিবস। এই কটা ডেট মনে রাখলেই এর বাইরে কোশ্চেন আসবে না। হ্যাঁ, 23 জানুয়ারি যেটা আমি বললাম নেতাজির জন্মবার্ষিকী 23 জানুয়ারি, জাতীয় শিশুকন্যা দিবস 24 জানুয়ারি, ভোটার দিবস কত? 25 জানুয়ারি। ইম্পর্টেন্ট। এবার আসছি কিছু ইম্পর্টেন্ট লোকের নিয়োগ হয়েছে এখানে, কিছু ইম্পর্টেন্ট লোকের নিয়োগ হয়েছে, নিয়োগগুলো পড়ে রাখবে। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল অস্থায়ী সদস্য হিসাবে 5 বছরের মেয়াদ শুরু করেছে। দেখো ইউনাইটেড নেশনস যেখানে লেখা থাকবে ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে ইউনাইটেড নেশনস থেকে একটা কোশ্চেন আসে। ইউনাইটেড নেশনসের দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে পার্মানেন্ট মেম্বার আর একটা হচ্ছে টেম্পোরারি মেম্বার বা জেনারেল কাউন্সিল। পার্মানেন্ট মেম্বারে থাকে 5 জন, আর 12 জন থাকে বা 10 জন থাকে হচ্ছে টেম্পোরারি। এই যে পার্মানেন্ট মেম্বার যে 5 জন থাকে এদের মধ্যে ভেটো প্রয়োগ করার ক্ষমতা থাকে, মানে না বলার ক্ষমতা থাকে বা ভেটো প্রয়োগ করার ক্ষমতা থাকে। এবং এই যে টেম্পোরারি মেম্বার এই যে 12 জন, এই 12 জনের মধ্যে একজনকে সভাপতি নির্বাচন করা হয় প্রতি বছর। এবং এবারে যে 12 জনের মধ্যে যে হেড হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া, এবং 2021 থেকে 2023 সাল পর্যন্ত তার টেনিউর, মানে এখানে যার সভাপতি পদ যে চেয়ারম্যান হয় সে 2 বছরের জন্য চেয়ারম্যান হয়। ভারতের টেনিওর 2021 থেকে 2023। সেখানে ইউনাইটেড নেশনস কাউন্সিল রিলেটেড যে কোনো কোশ্চেন এবার আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়। ভারতের ডেপুটি ইলেকশন কমিশনারকে উমেশ সিনহা,
নাম মনে রাখবে, ডেপুটি ইলেকশন কমিশনার। যদি বলে চিফ ইলেকশন কমিশনার, যদি বলে চিফ ইলেকশন কমিশনার, উত্তর কী হবে? সুনীল অরোরা। হ্যাঁ, যদি বলে চিফ ইলেকশন কমিশনার, হ্যাঁ, সিইসিকে, চিফ ইলেকশন কমিশনারকে, উত্তর হবে কি? সুনীল অরোরা, মনে রাখবে। আর ডেপুটি ইলেকশন কমিশনার উত্তর হবে উমেশ সিনহা। দেখো, যে কোশ্চেনগুলো হয় সেগুলো আমি এখান থেকে, যেগুলো লেখা হয়নি, লেখা এর থেকে বড় হবে না রে, বড্ড ছোট লাগছে না? বড্ড ছোট, তাই তো? তোরা এক কাজ কর, তোদের তো কমেন্ট করা লাগছে না, তোরা মোবাইলটা ঘুরিয়ে নিয়ে ফুল স্ক্রিন করে নে। আই থিঙ্ক তোদের অনেকটা তোদের বড় লাগবে। ওকে, আমার মনে হয় তোরা একবার ফুল স্ক্রিন করে নে। আমি চেষ্টা করছি এমনভাবে পড়ানোর যাতে তোদের এখানে অটোমেটিক মুখস্থ হয়ে যায়। একবার আমার মনে হয় তুই মোবাইলটা ঘুরিয়ে নিয়ে ফুল স্ক্রিন করে নে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ফুল স্ক্রিনেও কমেন্ট করা যায়। ওকে, দেখো আবার বলি একবার এখানে, যদি বলে ভারতের চিফ ইলেকশন কমিশনারের নাম কি? উত্তর হবে সুনীল অরোরা। যদি বলে ভারতের ডেপুটি ইলেকশন কমিশনারের নাম কি? উত্তর হবে উমেশ সিনহা। তারপরে দেখো, কেরালার কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সভাপতি সবচেয়ে কম বয়সে, ভারতের সবচেয়ে কম বয়সে পঞ্চায়েত সভাপতি কে হয়েছে? রেশমা মারিয়াম। এই রেশমা মারিয়াম মেয়েটা কোথাকার? উত্তর হচ্ছে কেরালার। এবং মনে রাখবে, মাত্র 21 বছর বয়সে সে পঞ্চায়েত সভাপতি হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক। আমি বললাম কি, সবচেয়ে যে জিনিসটা ইতিহাসে প্রথমবার, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যায় এবং সেটাই স্ট্র্যাটেজিকের আন্ডারে চলে যায়। তারপরে দেখো, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন রাঘবেন্দ্র সিং চৌহান। ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইকোর্টের বিচারপতি। উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? রাঘবেন্দ্র সিং চৌহান। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অর্গানাইজেশন এর নতুন চেয়ারম্যান হলেন আশিস পেঠে। ব্রিটিশ হাই কমিশনার, হ্যাঁ, ব্রিটিশ হাই কমিশনার আলেকজান্ডার এলিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম। WBCS এর জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট। মনে রাখবে, 4-5টা দেশের হাই কমিশনারের নাম মনে রাখবে ভারতে। কে কে? একটা হচ্ছে প্রতিবেশী দেশ, স্পেশালি প্রতিবেশী দেশগুলো মায়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, এদের নাম অবশ্যই পড়বে। আর শ্রীলঙ্কা, এদের নাম অবশ্যই পড়বে। আর কি কিছু হাই প্রোফাইল কান্ট্রি, কি কি? যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, আর তোমার কাজাকিস্তান, আফগানিস্তান। পারলে পড়ো, নাহলে পড়া লাগবে না। দেখ, গুজরাট হাইকোর্টের বিচারপতি, আমার একটা লিস্ট দরকার হয় তোমাদেরকে দিয়ে দেবো ওখানে। গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কি? বিনীত কোঠারি। আবার বলি, গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কি? বিনীত কোঠারি। দেখো, আর্মি স্টাফের চিফ, আবার আগে পড়েছিলাম, আমি বারবার রিপিট করাচ্ছি মুখস্থ হওয়ার জন্য। আর্মি স্টাফের চিফ, ডেপুটি চিফ হিসাবে নিযুক্ত হলেন কে? লেফটেন্যান্ট জেনারেল শান্তনু দয়াল। আবার বললাম, চিফ অফ আর্মি স্টাফ কে? উত্তর হচ্ছে বিপিন রাওয়াত। চিফ অফ আর্মি স্টাফ কে? উত্তর হবে হচ্ছে বিপিন রাওয়াত। এখানে বলেছে কি? ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ কে হবে? শান্তনু দয়াল। শান্তনু দয়াল। আর ভারতের লেফটেন্যান্ট জেনারেলকে প্রথম ছিল MM কারিয়াপ্পা, বর্তমানে হলো মনোজ মুকুন্দ নারাভানে। ওকে, 3টে নাম মনে রাখবে, ডিফেন্সের থেকে আসে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে গুগল ক্লাউডের হেড হচ্ছে কে? করণ বাজপা। গুগল ক্লাউড। আমেরিকার পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসাবে মনোনীত হলেন হচ্ছে মেরিক গার্ল্যান্ড। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আমেরিকাতে রিসেন্টলি ইলেকশন হয়েছে এবং তারা কে কোন পদে রয়েছে তার নামগুলো মনে রাখবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি, AIFF যেখানে আছে সেটা ইম্পর্টেন্ট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? অভিষেক যাদব। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে? অরূপ কুমার গোস্বামী।
ইউএস আর্মির প্রথম চিফ ইনফরমেশনার হিসাবে নিযুক্ত হলেন কি? রাজ আইয়ার। মনে রাখবে এ ইন্ডিয়ান অরিজিন, ভারতে তার বাবা মা বা তার ফ্যামিলির কেউ একজন জন্ম ছিল। সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? জিতেন্দ্র কুমার মহেশ্বরী। কোন হাইকোর্টের কি বিচারপতি? ভীষণ ইম্পর্টেন্ট। এবার মনে রাখবে, যদি বলি সোমালিয়াতে ভারতের রাষ্ট্রদূতের নাম কি, বা সোমালিয়াতে ভারতের রাষ্ট্রদূতের নাম কি? কুমার পাল। আর কি? গুয়াহাটি হাইকোর্ট, মানে আসামের গুয়াহাটি হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্টের যদি বলি চিফ জাস্টিস, যে গুয়াহাটি হাইকোর্ট মানে এখানে আসামের কথা বলছি, হ্যাঁ, তার নাম হচ্ছে সুধাংশু ধুলিয়া। হ্যাঁ, সুধাংশু ধুলিয়া। ওকে, গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস। ওকে, আর একটা ইম্পর্টেন্ট ডিফেন্সের কথা যেটা আমি বললাম, সিআইএসএফ। ওকে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ। আবার বলি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এর ডিরেক্টর জেনারেল, হ্যাঁ, ডিজি কে? ডিফেন্সের হয় ডিজি, ডিরেক্টর জেনারেল কে হলেন? উত্তর হলো সুবোধ জয়সাল। সরি, সুবোধ জয়সাল। এগুলো হয়তো লিখতে ভুলে গেছি। সুবোধ জয়সাল কে? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ এর ডিজি কে হলেন? উত্তর হবে সুবোধ জয়সাল। তারপরে দেখবে এমটিএনএল। এমটিএনএল মানে মহানগর টেলিফোন নিগম লিমিটেড। এমটিএনএলটাও পড়ে নাও একেবারে, এটাও একটা মহারত্ন। এমটিএনএল মানে মহানগর টেলিফোন নিগম লিমিটেড, এর সিএমডি, হ্যাঁ, চিফ ম্যানেজিং অ্যাডভাইজার, বা তুমি বলতে পারো ডিজি বা ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান, যাই বলো, এর নিযুক্ত হলেন কে? এটা তিনি পুনরায় আবার নিযুক্ত হলেন, তার নাম হচ্ছে প্রবীণ কুমার। ওকে, তিনি আগেও ছিলেন, এবারে তার রিনিউ হলো, তার নাম হচ্ছে প্রবীণ কুমার। প্রবীণ কুমার, হ্যাঁ। তারপরে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, হ্যাঁ, এই যে পোস্ট অফিসগুলো ব্যাংক বানাচ্ছে না, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রিসেন্টলি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, কোম্পানির ক্ষেত্রে সিইও এবং এমডি। ওকে, বর্তমানে নিয়ম হয়েছে এদের আলাদা আলাদা পদ দেওয়ার জন্য, দুজন আলাদা আলাদা ব্যক্তি থাকবে, কিন্তু আগে যেহেতু আমরা জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করছি, সেহেতু এখানে দুটো পদেই একই ব্যক্তি থাকার সম্মতি ছিল। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হলেন কে? ভেঙ্কাটা রামু। কে? ভেঙ্কাটা রামু। ভেঙ্কাটা রামু, সরকারি জিনিসের নাম অবশ্যই মনে রাখবে। ওকে, নেক্সট দেখো, বলছে আয়ুষ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব কে পেলেন? উত্তর হবে কিরণ রিজিজু, সেন্ট্রাল মিনিস্টার। এলআইসির ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মহন্তি, ভীষণ ইম্পর্টেন্ট। এলআইসি টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড বা টিসিআইএল এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে? উত্তর হবে সঞ্জীব কুমার। সুন্দরম ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টরকে? রাজীব লোচন। এটা ইম্পর্টেন্ট, জাকার্তায় এশিয়ান সেক্রেটারিয়েটের ভারতের রাষ্ট্রদূতকে, জাকার্তায় যে এশিয়ান সেক্রেটারিয়েট হলো তার ভারতের রাষ্ট্রদূতকে? জয়ন্ত এন খোবরাগাড়ে। এটা তো ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট। বিসিসিসি, ব্রডকাস্টিং কন্টেন্ট কমপ্লিমেন্ট কাউন্সিল, বিসিসিসি। আবার বলি, ব্রডকাস্টিং কমপ্লেন্টস কন্টেন্ট কমপ্লেন্টস কাউন্সিল। ওকে, এর চেয়ারম্যানকে? উত্তর হবে গীতা মিত্তাল। এটার কাজ কি? এটার কাজ হলো যখনই কোনো মুভি বা কিছু রিলিজ হবে, সেখান থেকে কোনো দৃশ্য যদি দৃষ্টিকটু হয়, সেগুলোকে বাদ দিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে এনাদের। নেক্সট ধরো আরও যদি আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলি, কোভিড-19 একটা আসে ইম্পর্টেন্ট। কোভিড-19 ক্ষেত্রে কোভিড-19 ভ্যাকসিন প্যানেলের যে চেয়ারম্যান, এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এখানে যে প্যানেল বানানো হয়েছে, কোভিড-19 যে ভ্যাকসিন দেওয়ার জন্য যে প্যানেল বানানো হয়েছে, সেই প্যানেলের যে চেয়ারম্যান হলো, সেই চেয়ারম্যানের নাম হচ্ছে রাম সেবক শর্মা।
মনে রাখবে রাম সেবক শর্মা। এই রাম সেবক শর্মাকে এই যে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে যে ভ্যাকসিন কোথায় কোনটা কিভাবে যাবে। সেই ভ্যাকসিন যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যে চেয়ারপারসন তার নাম হচ্ছে কি রাম সেবক শর্মা। এটা অলরেডি দুটো এক্সামে চলে এসছে, মার্চ মাসে এবং এপ্রিল মাসে যে CHSL এক্সাম হয়েছিল সেখানে এসেছিল। এবার প্রশ্ন হচ্ছে আইসিসি যে BCCI ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ওকে, টোটাল যে ওয়ার্ল্ডে ক্রিকেট হয়, ওয়ার্ল্ডের যে ক্রিকেট বোর্ডগুলো আছে যেমন ভারতের BCCI, ঠিক তেমনি ওয়ার্ল্ডের সমস্ত দেশগুলোর সংস্থা এক জায়গায় হয়ে একটা গঠন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর হেডকোয়ার্টার কোথায়? প্রায় কোশ্চেন আসে, উত্তর হবে সৌদি আরবের হচ্ছে এটা, কাতার, এর হেডকোয়ার্টার হচ্ছে কাতার। ওকে, এই প্রত্যেকটা বোর্ডের একটা করে মেম্বার এই আইসিসির কমিটিতে থাকে। ভারতের যে বিসিসিআই এবার যাকে পাঠিয়েছে আইসিসির মেম্বার হিসাবে তার নাম হচ্ছে জয় শাহ। ওকে, নামটা মনে রাখবে, জয় শাহ। আর কি যেখানে হাইকোর্টের চিফ জাস্টিসের কথা উঠলো তাহলে আমি বলে নিই, জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো পার্টের ভাঙা হয়েছে। এই জম্মু কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন পঙ্কজ মিথাল। ক্লিয়ার? পঙ্কজ মিথাল। এই পঙ্কজ মিথালকে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই যে দুটো রাজ্য বানানো হয়েছে, এই যে দুটো রাজ্য, এদের যে হাইকোর্ট আছে, হাইকোর্টের চিফ জাস্টিস হলো কে? তার নাম হচ্ছে পঙ্কজ মিথাল। ইন্টেলের সিইও যদি আসে, ইন্টেল কোম্পানির সিইও, উত্তর কী হবে? প্যাট গেলসিঙ্গার। এগুলো আসে বাট ইনক্লুড করানো হয়নি। প্যাট গেলসিঙ্গার, একে ইন্টেল কোম্পানির চেয়ারম্যান। একটা জিনিস আমি মিস করে ফেলেছি, এটা হচ্ছে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। এই যে ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিল থাকে, এর ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে তার নাম হচ্ছে কিরণ মজুমদার শাও। কিরণ মজুমদার শাও, ইনি বায়োকন কোম্পানির এমডি এবং সিইও, কিরণ মজুমদার শাও। ওকে, দেখো নেক্সট পরে দেখি কি আছে। ধনলক্ষ্মী ব্যাংকের এমডি এবং সিইও হলো জে.কে. শিবন। আর্মি স্টাফের ভাইসরয় নতুন ভাইস চিফ, মনে রাখবে, আর্মি স্টাফের নতুন ভাইস চিফ হিসাবে নিযুক্ত হলেন চণ্ডী প্রসাদ মহন্তি। সুপার ইম্পর্টেন্ট। হিন্দুস্তান ইউনিলিভারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হলেন রিতেশ তিওয়ারি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হলেন স্বামীনাথন জানকীরামন এবং অশ্বিনী কুমার তিওয়ারি। ওকে, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সেক্রেটারি হলেন ইউপি সিং। সুপ্রিম কোর্টের টেকনিক্যাল কমিটির সদস্য হলেন নন্দিনা হাজারিকা। কাজাকিস্তানে ভারতের রাষ্ট্রদূত হলো শুভদর্শিনী ত্রিপাঠী। কাজাকিস্তান নিউজে আছে, তাই জন্য কাজাকিস্তান কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, কাজাকিস্তান যেহেতু নিউজে আছে সেখানে কাজাকিস্তান ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস থেকে যায়। যদি আমি বলি গুজরাটের সোমনাথ মন্দিরের যে ট্রাস্টি আছে, সোমনাথ মন্দিরের যে ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের সেক্রেটারিকে উত্তর হবে প্রাইম মিনিস্টার PM মোদি। ওকে, PM মোদি। এশিয়ান সেক্রেটারিজড খোবরাগাড়ে আমরা তো পড়িয়েছি, আশা করি আর এখানে কিছু বলার নেই আমার। দেখো তারপরে কিছু সম্মানের কথা আমি বলি, যে সম্মানগুলো রিসেন্টলি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের পদার্থবিজ্ঞানী রোহানি
গডবোলেকে অড্রে ন্যাশনাল ডিউ মেটিরি দিল ফ্রান্স, নামটা হচ্ছে ফ্রান্সের, সে কারণে অড লাগছে। ওকে, গোয়াতে অনুষ্ঠিত ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার, ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার কে পেল? বিশ্বজিৎ চ্যাটার্জি। আবার বলি, এটা কততম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল? উত্তর হচ্ছে 51তম। ফোকাস কান্ট্রিকে উত্তর হবে বাংলাদেশ। ওকে, এই কটা জিনিস মনে রাখবে, ফোকাস কান্ট্রি বাংলাদেশ, পার্সোনালিটি অফ দ্য ইয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি, কততম ফিল্ম ফেস্টিভ্যাল? 51তম ফিল্ম ফেস্টিভ্যাল। কোথায় হয়েছে? উত্তর হবে গোয়াতে হয়েছে। নেক্সট, নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড কে পেলেন? রবি গাইকোয়াড। ওকে, নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেলেন কে? রবি গাইকোয়াড। নেক্সট দেখো, বেস্ট গভর্ন কোম্পানি মানে সবচেয়ে বেস্ট কোম্পানির নাম কি? উত্তর হবে আইটিসি লিমিটেড। হ্যাঁ, ইন্টারেস্টিংলি যত সিগারেট তৈরি করে সব আইটিসি। গ্যাজপ্রম ব্রিলিয়েন্সি লিমিটেড প্রাইজ জিতল কে? ভারতের দাবা খেলোয়াড় নিহাল সারিন। এটা ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত গৌরব অ্যাওয়ার্ড 2020 পেলেন আইপিএস অফিসার করুণা সাগর। বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার পেলেন ফেডারেল ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে শ্রীনিবাসন। ওকে, আচ্ছা, আর একটা আসে স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড। হ্যাঁ, স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড, নামটা ভুলে গেলাম লিখতে। স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড, স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা দেখবে এক্সামে আসবে। স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড, এই স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ডটা পেলেন অর্জুন মুন্ডা। প্রশ্ন হচ্ছে এই অর্জুন মুন্ডাকে? অর্জুন মুন্ডা হলেন সেন্ট্রালের একজন মন্ত্রী, এটা হচ্ছে কেন্দ্রীয় উপজাতি মন্ত্রী। ওকে, এসসি এসটি যে পার্টটা থাকে সেটা। তারপরে দেখো সুভাষচন্দ্র বোস, আর যদি এখানে আরও কিছু বলি, সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন কে পেল? আমি একটু আগে বলেছিলাম সুভাষচন্দ্র বোস আবদা প্রবন্ধন পুরস্কার ডক্টর রাজেন্দ্র কুমার ভান্ডারী। হ্যাঁ, আচ্ছা, রাষ্ট্রীয় বাল পুরস্কার কে পেল? এবার রাষ্ট্রীয় বাল পুরস্কার, প্রধানমন্ত্রী বাল পুরস্কার কে পেল, বা বালক পুরস্কার কাকে দেওয়া হলো? উত্তর হবে যে সংখ্যাটা বলবে 32 জন, যেহেতু সংখ্যাটা অনেক, তো 32 জন শিশুকে এবার দেওয়া হয়েছে। আচ্ছা, মহাবীর চক্র এবার কে পেল? মহাবীর চক্র কিসে দেওয়া হয়? যুদ্ধে বা বলতে পারো কোনো বীরত্বের কারণে কোনো সোলজার মারা গেলে, সৈনিকদের। এবারে মহাবীর চক্র কাকে দেওয়া হলো? সন্তোষ বাবু। সন্তোষ বাবু, মনে রাখবে, সন্তোষ বাবু, চীনের সেই গালওয়ান ভ্যালির কাণ্ডের জন্য। যদি বলে একটা ব্যাপারটা হচ্ছে প্লেয়ার অফ দ্য মান্থ, এবারে প্লেয়ার অফ দ্য মান্থ মানে আগে কি হতো, বছরের শেষে ঘোষণা করা হতো এবছর ক্রিকেটে বেস্ট প্লেয়ার কে হয়েছে, কিন্তু এবারে আইসিসি কি করলো, প্রতি মাসে ঘোষণা করবে প্লেয়ার অফ দ্য মান্থ কে, মানে এবছরে বেস্ট প্লেয়ার কে। এবারে প্লেয়ার অফ দ্য মান্থ এই যে পলিসিটা, এটা ঘোষণা করলো কে? উত্তর হবে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এখান থেকে এর থেকে বেশি আশা করি লাগবে না পড়া। নেক্সট, আচ্ছা, তারপরে দেখো বিশ্বের সিসিটিভি সার্ভিলেন্স সিটি, মানে সবচেয়ে বেশি সিসিটিভির আন্ডারে রয়েছে, সবচেয়ে বেশি সিসিটিভিতে প্রথমে রয়েছে চেন্নাই, দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ, মানে সেফ সিটি। সবচেয়ে বেশি কোন সিটিতে সবচেয়ে বেশি সিসিটিভি লাগানো আছে? উত্তর হবে প্রথমে আছে চেন্নাই, সেকেন্ডে আছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে গ্রিন সিটি নামেও আখ্যা দেওয়া হয়েছে, যেহেতু পড়ছো একেবারে বলে দিলাম, হায়দ্রাবাদকে পরে আমরা পড়বো, গ্রিন সিটি নামেও আখ্যা দেওয়া হয়েছে। নেক্সট দেখো, আচ্ছা, এখানে আমরা বলে রাখি, যদি বলি এশিয়ায় ওকে, যদি বলি এশিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? যদি বলি এশিয়াতে সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? উত্তর হবে কি? ঝং শানশান। ওকে, উত্তর কি হবে? ঝং শানশান, এশিয়াতে। ওকে, ভদ্রলোক কোথাকার? ভদ্রলোক হচ্ছে চায়নার। প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে?
উত্তর হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ককে টেসলা কোম্পানির মালিক, এবং এই টেসলা কোম্পানির মালিকই কিন্তু স্পেস এক্স যে কোম্পানি আছে সেই স্পেস এক্স কোম্পানিরও মালিক। ওকে, আগে কে ছিল? জেফ বেজোস। এই জেফ বেজোস কে ছিল? আমাজন কোম্পানির সিইও। ওকে, তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার সময় যে ক্যাপিটাল দিয়েছেন সে কারণে তিনি নিচে নেমে এসেছেন। ওকে, আগে কে ছিল? জেফ বেজোস। বর্তমানে কে হয়েছে? এলন মাস্ক। ওয়ার্ল্ডে এশিয়াতে টপ কে করেছে? চায়নার জং শানশন। ওকে, দেখো নেক্সট। আচ্ছা, এখানে আর একটা ইন্ডেক্স দেয়, সেটা হচ্ছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স। এই ইন্ডেক্সটাও আসে 2021-এর কথা আমি বলছি। ফার্স্টে কিন্তু জেফ বেজস, মানে আমাজনের, এই যে আমাজনের জেফ বেজস ফার্স্টে র্যাঙ্ক করেছে, মানে তিনি ফার্স্ট টপ। আর যদি বলো ভারতের মুকেশ আম্বানির র্যাঙ্ক কত? মুকেশ আম্বানির র্যাঙ্ক হচ্ছে 12। ওকে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের ক্ষেত্রে। ওকে, আচ্ছা যদি বলে ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালুয়েবল সবচেয়ে দামি 2 চাকার কোম্পানির নাম কি? 2 হুইলার কোম্পানি। মোস্ট ভ্যালুয়েবল 2 হুইলার কোম্পানির নাম কি? যদি এক্সামে আসে উত্তর হবে বাজাজ অটো। ওকে, উত্তর হবে বাজাজ অটো। দেখো নেক্সট, পিপি কিটস এবং স্যুট তৈরিতে ভারতের স্থান কত? দ্বিতীয়। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান আবার বলি 85, প্রথম স্থানে জাপান। 2020-তে ছিল ভারতের র্যাঙ্ক 84, এবারে 1 কমেছে। ব্রেকআউট ইকোনমিক্সের ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? চতুর্থ। ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্সে ভারতের 2020-তে টপে কে আছে? কর্ণাটক, দ্বিতীয়তে মহারাষ্ট্র, তৃতীয় তামিলনাড়ু। টপ পড়লেই হবে। তারপরে দেখো গ্লোবাল ক্লাইমেট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? সপ্তম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেও করিয়েছে। বিশ্বের দ্রুত বিকাশিত হাইটেক হাব এর তকমা কে পেল? বেঙ্গালুরু। হাই টেকনোলজিতে ওয়ার্ল্ডে সবচেয়ে এগিয়ে যাচ্ছে কে? ব্যাঙ্গালোর। দ্বিতীয় স্থানে কে রয়েছে? উত্তর হবে লন্ডন। দেখো নেক্সট, যদি এখানে আরও কিছু আমি যদি বলি মোস্ট ভ্যালুয়েবল আইটি কোম্পানির ক্ষেত্রেই যদি আসি, যদি বলে মোস্ট ভ্যালুয়েবল সবচেয়ে দামি আইটি কোম্পানি, আইটির পুরো কথা কি? ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। মোস্ট ভ্যালুয়েবল আইটি কোম্পানির নাম কি? যদি বলে মোস্ট ভ্যালুয়েবল আইটি কোম্পানির কথা যদি বলে, প্রথমে স্থানে আছে অ্যাসেন্টিও। ফার্স্টে কে আছে? ফার্স্টে আছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে অ্যাসেন্টিও। আর ভারতের যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ার যে টিসিএস কোম্পানি আছে, অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস, যাকে আমরা বলি টাটা কোম্পানি, এই যে টিসিএস আছে, এই টিসিএস এর র্যাঙ্ক হচ্ছে ওয়ার্ল্ডে হচ্ছে 3rd, এবং সেটা অনেকটাই। দেখো আর একটা ইন্ডেক্স আছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। হ্যাঁ, করাপশন পারসেপশন ইন্ডেক্স মানে কোন দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয়। ওকে, করাপশন পারসেপশন ইন্ডেক্স, যার আর এক নাম হচ্ছে দুর্নীতি ইন্ডেক্স। ওকে, যার আর এক নাম হচ্ছে দুর্নীতি র্যাঙ্ক। ওকে, সবচেয়ে বেশি দুর্নীতি হয় কোথায়, তার র্যাঙ্ক সবচেয়ে বেশিই থাকবে। প্রশ্ন হচ্ছে যদি আমি বলি করাপশন পারসেপশন ইন্ডেক্স, তাহলে ভারতের র্যাঙ্ক হচ্ছে এগেইন 86, খুব খারাপ। ওকে, ফার্স্টে আছে কে? টপে আছে নিউজিল্যান্ড, একদম টপে আছে নিউজিল্যান্ড এবং ডেনমার্ক। ওকে, ডেনমার্ক। দেখো যদি বলি সবচেয়ে টপ ব্র্যান্ডের ক্ষেত্রে, সবচেয়ে কোম্পানির যে ব্র্যান্ড ভ্যালু থাকে না, টপ ব্র্যান্ডের ক্ষেত্রে রিলায়েন্স জিওর স্থান র্যাঙ্ক হচ্ছে 5, প্রথমবার ঢুকলো ভারতের কোনো কোম্পানি। আর একটা র্যাঙ্ক ভীষণ দেয় এশিয়া প্যাসিফিক হেলথ ইন্ডেক্স। ওকে, এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজ হেলথ ইন্ডেক্স। ওকে, ভারতের স্থান হচ্ছে 10th।
মানে কোন দেশের স্বাস্থ্য পরিষেবা কত উন্নত, ভারতের র্যাঙ্ক আছে 10th। ফার্স্টে আছে কে? সিঙ্গাপুর। সেকেন্ডে আছে কে? তাইওয়ান। ওকে, দেখো যদি কিছু খেলার ইম্পর্টেন্ট নিউজের কথা বলি, ভারতে 67তম দাবার গ্র্যান্ড মাস্টার হলো গোয়ার 14 বছর বয়সী লিওন ম্যান্ডোনা। অর্থাৎ দাবাতে যে টপ হয়, দাবা খেলায় যে টপ হয় তার নাম হচ্ছে কে? তাকে বলা হয় গ্র্যান্ড মাস্টার। ওকে, যেমন আমাদের বিশ্বনাথন আনন্দ। ওকে, পুরুষদের টেস্ট ম্যাচে প্রথম মহিলা আম্পায়ার কে হলেন? ক্লারি পলোসাক। যদি বলি টেস্ট ম্যাচের যে বদলে ওয়ান ডে ম্যাচ, আনসার একই হবে, ক্লারে পলোসাক। খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট কোথায় হলো? কার্গিল, কার্গিলের চিকতানে। খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট, ওকে, খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট হলো কার্গিলের চিকতানে। সম্প্রতি ম্যাচ ফিক্সিংয়ের কারণে 12 বছরের জন্য ব্যান হলেন। ম্যাচ ফিক্সিং মানে যখন কোনো ম্যাচে কোনো প্লেয়ার কোনো রুলের বা নিয়মের বিরুদ্ধে কোনো কাজ করবে, তার জন্য ব্যান হলেন 12 বছরের জন্য স্লোভাকিয়ার মহিলা টেনিস তারকা, যার নাম হচ্ছে ডাগমারা বাস্কোভা। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস সেকেন্ড এডিশন হবে, বারবার বলছি সেকেন্ড এডিশন, গুলমার্গে। আবার বলি, খেলো ইন্ডিয়া আইস হকি টুর্নামেন্ট হবে কার্গিলে, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হবে গুলমার্গে। কোন এডিশন? সেকেন্ড এডিশন। এডিশন মনে রাখবে, আর কোথায় হচ্ছে দুটো খেলো ইন্ডিয়া বলে গোলাবে না। ঢাকা ম্যারাথনে চতুর্থ স্থান দখল করলো কে? ঢাকা ম্যারাথন 2021 চতুর্থ স্থান হলো জিগমেদ ডলমা। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জিগমেদ ডলমা। মহিলা টি20 ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করলেন কে? নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফিয়া ডেভনি। ইউনেক্স থাইল্যান্ড ওপেন 2021 জিতলেন স্প্যানিশ মহিলা ক্যারলিন মার্নি। 13 দিনব্যাপী খেলো ইন্ডিয়া জাস্কার উইন্টার স্পোর্ট ইউথ ফেস্টিভ্যাল হলো লাদাখে। খেলো ইন্ডিয়া জাস্কার উইন্টার স্পোর্ট, খেলো ইন্ডিয়া তিনটে নাম গোলাবে না। 32 বছর পর অস্ট্রেলিয়াকে পরাজিত করে বর্ডার গাভাস্কার ট্রফি জিতল ভারত। ওকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি জিতল কি? ভারত। আচ্ছা, এখানে আমি মনে রাখি কিছু ডিফেন্স এক্সারসাইজের কথাও, যেটা এক্সামে আসে, ডিফেন্স এক্সারসাইজের কথা কিছু মনে রাখবে। যেমন জানুয়ারি মাসে হয়েছিল সি ভিগল। ওকে, সি ভিগিল ডিফেন্স এক্সারসাইজ হয়েছিল, সেটা হচ্ছে কে করেছে? উত্তর হচ্ছে ইন্ডিয়ান নেভি। সি ভিগিল এক্সারসাইজ, ডিফেন্স এক্সারসাইজ। ডিজার্ট নাইট যুদ্ধ অভ্যাস কার সাথে হয়েছিল? উত্তর হচ্ছে ইন্ডিয়া এবং ফ্রান্সের সাথে যুদ্ধ অভ্যাস হয়েছিল ডেজার্ট নাইট। কোথায় হয়েছিল? রাজস্থানে। এটা কি? এটা হচ্ছে এয়ারফোর্সের নিয়ে। আগেরটা কিসের ছিল? নেভি, মানে জাহাজ বা ইন্ডিয়ান নেভি জলে। আর এটা কোথায় হয়েছিল? বায়ুসেনা। এক্সারসাইজ কবচ, এটা মনে রাখবে। এক্সারসাইজ এক জায়গায় বলে দিই, তাতে মনে রাখবে, কবচ, KVAOCH, এক্সারসাইজ কবচ। যদি বলি এক্সারসাইজ কবচ, এটা কে করবে? ইন্ডিয়ান আর্মি প্লাস নেভি প্লাস এয়ারফোর্স, মানে এই যে এক্সারসাইজ কবচ, এই এক্সারসাইজ কবচের এটা যুদ্ধোভ্যাস করবে আর্মি, মানে যারা পদাতিক সেনা, নেভি এবং এয়ারফোর্স, এই তিনজন মিলেই একসাথে করবে। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে, যেখানে পড়াচ্ছি, অপারেশন সার্থ হাওয়া। এই যে অপারেশন সার্থ হাওয়া যুদ্ধ অভ্যাসটা, এটা কে লঞ্চ করলো? এটা হচ্ছে বিএসএফ, যার পুরো নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। লাইন বাই লাইন ইম্পর্টেন্ট পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স এসএকিউ বেস পড়াচ্ছি যাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে। আবার বলি, সি ভাগিল এটা একটা যুদ্ধ অভ্যাস, এটা কে করবে? উত্তর হবে ইন্ডিয়ান নেভি। ডিজার্ট নাইট, এই যে যুদ্ধ অভ্যাস জানুয়ারি মাসে হয়েছিল, কার মধ্যে? ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। কোথায় হয়েছিল? রাজস্থানে হয়েছিল। এটা কি? এটা একটা এয়ারফোর্স, বায়ুসেনার যুদ্ধ অভ্যাস। এক্সারসাইজ কবচ কি? ভারতের আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই তিনটেরই ইন্ডিয়ান।
ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটে একসাথে মিলে যে যুদ্ধবাস করেছিল তার নাম হচ্ছে এক্সারসাইজ কবচ। অপারেশন সারধাওয়া কে করেছে? উত্তর হচ্ছে বিএসএফ। ওকে, দেখো নেক্সট, সরকারের কিছু প্রকল্পও জানুয়ারি মাসে লঞ্চ হয়েছে। যদি আমি তার মধ্যে নাম বলি, কিষাণ ফিসকাল রাহাত যোজনা কে চালু করলো? ঝাড়খণ্ড। অপারেশন মুস্কান, রেলে ভরে ভরে এসছে, রেলের যে এনটিপিসি এক্সাম হয়েছিল, অপারেশন মুস্কানের মাধ্যমে হারিয়ে যাওয়া 1088টা শিশুকে খুঁজে পেয়েছিল কে? আহমেদনগর পুলিশ। ওকে, অপারেশন মুস্কান। রাজ্যের যুব সমাজকে স্বনির্ভর করতে লঞ্চ প্যাড স্কিম কে চালু করলো? মধ্যপ্রদেশ। দরিদ্রদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করতে চোখের আলো প্রকল্প, আবার বলি চোখের আলো প্রকল্প কি? চক্ষু চিকিৎসার জন্য কে চালু করলো চোখের আলো প্রকল্প? পশ্চিমবঙ্গ সরকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বললাম বেঙ্গলের প্রকল্প মিস করবে না, আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে নেবো, ওখানে বেঙ্গলের প্রকল্পগুলো দিয়ে দেবো। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে নো ইয়োর কনস্টিটিউশন, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের উপরাষ্ট্রপতি লঞ্চ করছে এটা। নো ইয়োর কনস্টিটিউশন লঞ্চ করছে কে? আমাদের কেন্দ্র। বিন্দুসাগর পরিকল্পনা লঞ্চ করছে কে? উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। কে? বিন্দুসাগর পরিকল্পনা, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। তারপরে দেখো, যদি আমি আরও কিছু বলি, আরও আছে দেখো পরিকল্পনা। স্বাস্থ্য যোজনা সম্পর্কে মানুষকে অবগত করতে আরোগ্য মেলা কে লঞ্চ করলো? উত্তরপ্রদেশ, যোগী আদিত্যনাথ। ভ্রমণ সারথি স্কিম ভীষণ ইম্পর্টেন্ট। ভ্রমণ সারথি স্কিমের তুলনায় স্কিমের আওতায় গোলাপি বাস, অর্থাৎ রাজ্যের মহিলাদের জন্য এবং যারা বয়স্ক তাদের জন্য ফ্রিতে, যেহেতু তারা যেন ফ্রিতে বাসে যাতায়াত করতে পারে, তার জন্য গোলাপি বাস চালু করলো কে? আসাম। তার নাম কি? ভ্রমণ সারথি। কৃষিক্ষেত্রে বিনামূল্যে বিদ্যুৎ দেবে কে? অন্ধ্রপ্রদেশ। মানে ওখানে চাষাবাদের জন্য যে বিদ্যুৎ লাগে সেটা ফ্রিতে দেবে কে দেবে? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সিএমডির মানে কি? খেয়াল করিনি। দেখো, সিএমডির মানে হলো, জিজ্ঞেস করেছিল, চিফ ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির ক্ষেত্রে। ভারতে মোট 600টি জেলায় প্রধানমন্ত্রী কৌশল যোজনার তৃতীয় দফা লঞ্চ হলো। ওকে, কত সালে লঞ্চ হয়েছিল? 2015-এ। ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় ঋণ সমাধান যোজনা, অলরেডি 3টে এক্সামে অলরেডি এটা এসে গেছে। ঋণ সমাধান যোজনার মাধ্যমে উপকৃত হয়েছে কে? মহারাষ্ট্রের কৃষক সম্প্রদায়। সক্ষম অ্যাপ কে লঞ্চ করলো? কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক। সক্ষম নামটা মনে রাখবে, ক্লিন এনার্জি বা গ্রিন এনার্জি সম্পর্কে মানুষের সচেতন করার জন্য। দেখো, আরও কিছু কিছু স্কিম আছে, যেমন ওয়ান স্কুল ওয়ান আইএএস, মানে প্রত্যেকটা স্কুল থেকে যেন একটা করে আইএএস অফিসার বেরোয়। এটা কে লঞ্চ করলো? প্রথম হচ্ছে কেরল লঞ্চ করলো। কেরলের কে লঞ্চ করলো আসবে না, তবুও জেনে রাখো। কেরলের যে রাজ্যপাল আছে যার নাম হচ্ছে আরিফ মোহাম্মদ খান, তিনি লঞ্চ করলো। হ্যাঁ, যদি বলি করুণা অভিযান, যেহেতু অভিযান লিখছি যেখানে লিখে দিই, করুণা অভিযান কে লঞ্চ করলো? উত্তর হবে করুণা অভিযান লঞ্চ করলো হচ্ছে গুজরাট। কিসের জন্য লঞ্চ করলো? পাখিদের সুরক্ষা দেওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে হর্টিকালচার ডেভেলপমেন্ট মিশন, হর্টিকালচার ডেভেলপমেন্ট মিশন কে লঞ্চ করলো? এটা হচ্ছে বিজয় রূপানি। কে লঞ্চ করলো এটা দেয় না, বাট কোন রাজ্যে হলো এটা ভালো করে মনে রাখবে। বিজয় রূপানি কোথাকার মুখ্যমন্ত্রী? উত্তর হচ্ছে গুজরাটের বিজয় রূপানি। তারপরে দেখো, মনরেগার আন্ডারে যে 100 দিনের কাজ হয়, সে 100 দিনের কাজ থেকে 150 দিনের কাজটাকে 150 দিনে চেঞ্জ করলো কে? উত্তর হবে উত্তরাখণ্ড। তারপরে দেখো, কেন্দ্রের আয়ুষ্মান ভারত যে স্কিম ছিল, যেমন আয়ুষ্মান ভারত, যেমন
আমাদের পশ্চিমবঙ্গের যে আয়ুষ্মান ভারতের একদম পুরো কপি, নকল বলছি কারণ একটা পুরো কপি সেম স্কিম যেটা আছে সেটার নাম হচ্ছে স্বাস্থ্যসাথী স্কিম, যেটা আমরা রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী স্কিম দেখছি, ঠিক তেমনি কেন্দ্র সরকারেরও একটা স্কিম আছে যার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। সেই আয়ুষ্মান ভারত স্কিমের নাম বদলে নাম রাখলো ভারত আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী হেলথ ইন্স্যুরেন্স স্কিম। নামটা মনে রাখবে, আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী হেলথ ইন্স্যুরেন্স স্কিম, জায়গা শর্ট বলে লিখলাম না, আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী হেলথ ইন্স্যুরেন্স স্কিম। কে লঞ্চ করলো? উত্তর হবে রাজস্থান। ওকে, রাজস্থান। যদি রাজস্থানের কথা এলো তখন রাজস্থানে আর একটা প্রকল্প এক পৌধা সুপোষিত বেটি কে নাম। ওকে, এক পৌধা মানে একটি গাছ, একটি সুপোষিত মেয়ের জন্য, মানে ব্যাপারটা ভালো করে বুঝবে। রাজস্থানে সবচেয়ে বেশি মেয়ে শর্টেজ, হ্যাঁ, ওখানে মেয়েদের সবচেয়ে সংখ্যা কম এবং ওখানে সবচেয়ে বেশি অ্যাবর্শন করানো হয়। হ্যাঁ, ওখানে সবচেয়ে বেশি ছেলেদের মানে মেয়েদের সংখ্যা কমে এবং প্রত্যেকটা পরিবার একটা করে ছেলে চায়। আয়ুষ্মানে রাজস্থানে যাতে মেয়েদের সংখ্যা বৃদ্ধি পায় সেই জন্য সরকার বিভিন্ন প্রকল্প আনে। এবং এবারের যে রাজস্থানের যে প্রকল্প যার নাম হচ্ছে এক পদা সুপোষিত বিটিকা নাম, এখানে একটা যদি বাচ্চার জন্ম হয়, সে যদি খুব হেলদি জন্ম হয়, ভালোভাবে জন্ম হয়, সে যদি টাইম মতো খাবার পায়, তাহলে তার জন্য একটা করে গাছ লাগাবে সরকার। অর্থাৎ যতগুলো বাচ্চা গভর্নমেন্টের এই স্কিমের আন্ডারে জন্ম নেবে ততগুলো বাচ্চাকে গভর্নমেন্ট সমস্ত রকম সহযোগিতা করবে যাতে তার পুষ্টি এবং খাবার দাবার রাইট টাইমে পায়। এবং যতগুলো বাচ্চা এই স্কিমে জন্ম নেবে প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে গাছ লাগাবে। সে কারণেই এই স্কিমটার নাম এক পদা সুপোষিত বেটিকে নাম। যদি আবার মেয়েদের কথা এলো, কন্যা শিশুদের জন্য পঙ্খ অভিযানের সূচনা করেছেন পঙ্খ ক্ষয়। পঙ্খ মানে যার অর্থ হচ্ছে ডানা। পঙ্খ অভিযান ঠিক মেয়েদের জন্যই, গার্ল চাইল্ডদের জন্যই, যাতে মেয়েদের ভ্রূণ হত্যা না হয়, যাতে মেয়েদের জন্ম হয়। এই মেয়েদের জন্মের জন্য বা কন্যা শিশুদের জন্য পঙ্খ অভিযানের লঞ্চ করলো কে? এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ সরকার। ওকে, তারপরে দেখো আরেকটা জিনিস এখানে যদি স্কিমের কথায় আসি, ভ্যাকসিন মৈত্রী। ওকে, ভ্যাকসিন মৈত্রী যে স্কিমটা এখানেই দেখো, ভ্যাকসিন মৈত্রী স্কিম যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট লঞ্চ করেছে, যার আন্ডারে ভারত তার আশপাশের যে দেশগুলো আছে, যেটা বলি আমরা নেইবারহুড কান্ট্রি, সেই আশপাশের দেশগুলোতে ফ্রি অফ কস্টে ভারত তাদেরকে ভ্যাকসিন দেবে, ফ্রি অফ কস্ট। এর জন্য এইটার নাম হচ্ছে ভ্যাকসিন মৈত্রী। আবার এই আর একটা জিনিস যেটা কেরলের ক্ষেত্রে, এই তেলেঙ্গানার ক্ষেত্রে একটা প্রকল্প আমার মিস হয়ে গেল। তেলেঙ্গানার ক্ষেত্রে সেটা হচ্ছে তেলেঙ্গানাতে রিসেন্টলি জলের ভীষণ সংকট দেখা দিয়েছিল, জল পাওয়া যাচ্ছিল না। চেন্নাইতে বিশেষ করে যে জায়গাগুলো ছিল, তামিলনাড়ু চেন্নাইয়ের ওই জায়গায় জল পাওয়া যাচ্ছিল না। যেহেতু তাদের পানীয় জল বা নিজস্ব ব্র্যান্ডের যে পানীয় জল আছে তার জন্য বোতল সরবরাহের জন্য মিশন ভগীরথ লঞ্চ করলো। এই মিশন ভগীরথ কি পানীয় জলের উপর ব্র্যান্ড করলো, মানে সরকারি পানীয় জল প্যাকেটে পুড়ে দেবে, তার জন্য লঞ্চ করলো কি মিশন ভগীরথ। এটা কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে? উত্তর হচ্ছে তেলেঙ্গানা গভর্নমেন্ট। আর কি এটা যেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া, আমাদের যেটা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া, এই যে টিভিতে অ্যাডগুলো দেয় এটার যে নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া। যে সমস্ত অ্যাডগুলো খারাপ, যে সমস্ত অ্যাডগুলো মানুষের ক্ষতি করে, প্রাসঙ্গিকতাহীন, এগুলোর সম্পর্কে মানুষ যাতে সচেতন হয় তার জন্য চুপ না ব্যাঠো। ওকে, চুপ না ব্যাঠো বা চুপ থাকবে না, এই যে প্রকল্প এটা লঞ্চ করেছে কে? অ্যাডভাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া। লেখা জায়গা না, আমি মুখে বলছি, অ্যাডভাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া লঞ্চ করলো কি? চুপ না ব্যাঠো। ওকে, চুপ না ব্যাঠো। ওকে, আশা করি এটুক পড়লেই হবে, এখান থেকে আর করতে হবে না। দেখো কিছু ফিল্ম ফেস্টিভ্যালের কিছু রিসেন্টলি কিছু প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, আমরা একদম শেষের দিকে এসে গেছি, 2-4 মিনিটের ক্লাস।
দেখো কিছু কিছু এবারে যে 51তম যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হবে, এটা অনুষ্ঠিত হবে গোয়াতে 16 থেকে 24শে জানুয়ারি। আবার সেই ফিল্ম ফেস্টিভ্যাল আসার কথা আমি আবার বলি, এখানে ন্যাশনাল পার্সোনালিটি অফ দ্য ইয়ার কে পেল? উত্তর হবে কি বিশ্বজিৎ চ্যাটার্জি। এটা কততম? 51তম। কোথায় হলো? গোয়াতে হলো। ফোকাস কান্ট্রিকে, ভীষণ ইম্পর্টেন্ট, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। 4th ওয়ান প্ল্যানেট সামিট হোল্ড করলো কে? ওয়ান প্ল্যানেট সামিট হোস্ট করলো মানে উদ্বোধন করলো হচ্ছে ফ্রান্সের সরকার। এবারের থিম লেটস অ্যাক্ট টুগেদার ফর নেচার। আইস ক্লাইম্বিং ফেস্টিভ্যাল হলো লাদাখের লে শহরের নুব্রা উপত্যকায়। সৈয়দ মুস্তাক আলী ট্রফি, ভীষণ ইম্পর্টেন্ট, সৈয়দ মুস্তাক আলী ট্রফি অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদে। ক্লাইমেট অ্যাডাপশন ইন্ডেক্স 2021 হোস্ট করলো কে? নেদারল্যান্ড। 2022 উম্যান এশিয়ান কাপ হোস্ট করতে চলেছে কে? 2022 মেয়েদের এশিয়া কাপ হোল্ড করতে চলেছে কে বা আয়োজন করতে চলেছে কে? উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে ভারত। ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে যদি আমি বলি, চলো দেখি কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা হচ্ছে টাকা বদলের জন্য ইনস্টা এফএক্স মোবাইল ল্যাম্প, এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে এবার। ইনস্টা এফএক্স, যখনই কোনো নামের ওপর ইনস্টা দেখবে তখন চোখ বুঝে আইসিআইসিআই ব্যাংক টিক মেরে বসে থাকবে। হ্যাঁ, ইনস্টা এফএক্স মোবাইল অ্যাপ লঞ্চ করলো কে? আইসিআইসিআই ব্যাংক। হ্যাঁ, আভলোকানা নামক সফটওয়্যার লঞ্চ করলো কে? বিএস ইউদুরাপ্পাকে, কর্ণাটকের উনি মুখ্যমন্ত্রী। আর কি যদি অ্যাপের কথাই বলি, সেফ পে মোবাইল অ্যাপ লঞ্চ করলে কে? এয়ারটেল পেমেন্ট ব্যাংক। গ্লোবাল প্রবাসী রিস্তা, গ্লোবাল প্রবাসী রিস্তা, এই যে গ্লোবাল প্রবাসী রিস্তা, এই যে অ্যাপটা লঞ্চ করলো কে? সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা বাইরে থাকে, বিদেশে থাকে তাদের জন্য। হ্যাঁ, ডিজিনেস্ট, এই যে ডিজিনেস্ট অ্যাপটা লঞ্চ করলো কে? এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট, সরকারি তথ্য জনগণকে দেওয়ার জন্য। তারপর এরো ইন্ডিয়া 21 এই যে অ্যাপটাও লঞ্চ করলো কে? এই অ্যাপটাও লঞ্চ করলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিফেন্স প্রতিরক্ষা মন্ত্রীকে, ডেফিনেটলি রাজনাথ সিং। হ্যাঁ, শ্রম শক্তি সেই পোর্টালেই এলাম যেখানে অ্যাপ শ্রম শক্তি যে অ্যাপ, এই শ্রম শক্তি পোর্টাল লঞ্চ করলো কে? অর্জুন মুন্ডা। আগেও বলেছি অর্জুন মুন্ডাকে কেন্দ্রীয় যে উপজাতি মন্ত্রক আছে তার এমপি। তারপরে যদি আমি বলি এই ধরনের আর অ্যাপ কি? উদ্যম সারথী অ্যাপ লঞ্চ করলো কে? উত্তর হচ্ছে ইউপি, যুবকদের কাজের জন্য। তারপর এবারের যে ইউনিয়ন বাজেট, এবারের বাজেট প্রথমবার পেপারলেস বাজেট। ওকে, পেপারলেস বাজেট বারবার মনে রাখবে। এবারে টোটালটাই অ্যাপ বা মোবাইলের মাধ্যমে অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের যে বাজেট, নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট কে পেশ করে? অর্থমন্ত্রী পেশ করে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামন। ইনি কী করলো? পেপারলেস বাজেট, মানে হাতে একটা ট্যাবলেট নিয়েছেন উনি, ট্যাব নিয়ে এখানে দেখে বলেছেন। অন্যবার কি হয়? হাতে কাগজ থাকে, সেই কারণে এবারে এটাকে বলা হয়েছে পেপারলেস বাজেট। প্রশ্ন হচ্ছে কৃষি সখা অ্যাপ লঞ্চ করেছে কে? কৃষি সখা অ্যাপ লঞ্চ করেছে ভারতী অ্যাক্সা লাইফ ইন্স্যুরেন্স। প্রশ্ন হচ্ছে ভারতী অ্যাক্সা লাইফ ইন্স্যুরেন্স কার? উত্তর হচ্ছে এখানে এয়ারটেল এবং ভারতী এয়ারটেল এদের মার্জ হয়ে এখানে কার পার্সেন্টেজ আছে? এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের একটা পার্সেন্টেজ আছে এখানে, অ্যাক্সিস ব্যাংকের হয়ে এটা লঞ্চ করছে। তারপরে যদি বলি কিছু ব্যক্তি রিসেন্টলি মারা গেছেন, তার মধ্যে যদি ইম্পর্টেন্ট কিছু নাম আমি বলি, সেটার মধ্যে হচ্ছে 78 বয়সে মারা গেলেন ফ্যাশন ডিজাইনার সত্যপাল। 90 বছর বয়সে মারা গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাগ্নি চিত্রা ঘোষ।
বেঙ্গলের ঘটনা ইম্পর্টেন্ট। 86 বছর বয়সে মারা গেলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ঔপন্যাসিক বেদ মেহতা, যেটা অলরেডি এক্সামে এসছে। 63 বছর বয়সে মারা গেলেন উড়িষ্যার পদ্মশ্রীপ্রাপ্ত সমাজকর্মী ডি প্রকাশ রাও। 89 বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, মানে 3টে পদ্ম পুরস্কারই পেয়েছেন ভারতীয় ধ্রুপদ সঙ্গীত শিল্পী ওস্তাদ গোলাম মুস্তাফা খান, অলরেডি 4বার এক্সামে এসে গেছে। 93 বছর বয়সে মারা গেলেন ভারতের অঙ্কোলজিস্ট। অঙ্কোলজিস্ট কাদের বলে? যারা ক্যান্সার রোগ নিয়ে চিকিৎসা করে, ডক্টর বিশ্বনাথন সান্তা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার এক্সামে দেখা তোমরা পাবেই। আর কি 64 বছর জন ফুলটন। নিউজিল্যান্ডের যে ক্রিকেটার জন ফুলটন মারা গেলেন রিসেন্টলি। আর রিসেন্টলি ভারতের মাইকেল কিন্ডো, ভারতের হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো, তিনিও মারা গেছেন। ইনি হকি খেলার সাথে, প্রশ্ন হচ্ছে নাম এবং তিনি কিসের সাথে জড়িত, এইটুকু মনে রাখলেই হবে। মাইকেল কিন্ডো 73 বছর বয়সে মারা যান, হকি খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, যেটা আর একটা ইম্পর্টেন্ট, নাথুমবেরি যেটা আছে না, নাথিমবেরি, হ্যাঁ, নাথুমবেরি, ইনি হচ্ছে মালায়ালাম অভিনেতা, তিনিও মারা গেছেন। আমেরিকান যে টিভি থাকে, আমেরিকান টিভি রেডিও ব্রডকাস্টার প্রথম ল্যারি কিং রিসেন্টলি মারা গেছেন, ইনিও। আর প্রশান্ত ডোরা মারা গেছেন, ভুলেই যাচ্ছিলাম, প্রশান্ত ডোরা মারা গেছেন। প্রশান্ত ডোরা হচ্ছেন একজন গোলকিপার, তিনিও মারা গেছেন। আর আশা করি আর খেয়াল নেই, বাট এই কটা মনে রাখলেই হবে। দেখো, ভারতে প্রথম, একদম আমাদের লাস্ট টপিক, ভারতে প্রথম পরাগযোগ পার্ক তৈরি করা হবে কোথায়? উত্তরাখণ্ডে। ফাস্ট্যাগের প্রথম রেজিস্ট্রেশন ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছে কে? উত্তর হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। কার সাথে পার্টনার করলো? গুগল পে। টেসলা কোম্পানি, আবার বলি, টেসলার চেয়ারম্যান কে? তার নাম হচ্ছে এলন মাস্ককে সবচেয়ে বেশি বড় ধনী ব্যক্তি গ্লোবাল রিচ এর আন্ডারে। ভ্যাকসিন মৈত্রী হচ্ছে একটা স্কিম যেখানে ফ্রিতে ভারতের প্রতিবেশী যে রাজ্যগুলোতে আছে, সায়নিকা তো ভ্যাকসিন মৈত্রী হচ্ছে এমন একটা ভারত সরকারের জারি করা একটা প্রকল্প যেখানে ভারত ফ্রিতে তার প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, তাদের খারাপ সময়ে পাশে থাকার জন্য তাদেরকে ফ্রিতে ভ্যাকসিন দেবে। 2 প্রকার ভ্যাকসিন দেবে, একটা হচ্ছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, আর একটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং অক্সফোর্ডের, একসাথে ওরা মার্চ করে তৈরি হওয়ার একটা ভ্যাকসিন, তার নাম হচ্ছে কোভিডশিল্ড এবং কোভ্যাক্সিন। এই দুটো ভ্যাকসিন তারা ভারত প্রতিবেশী দেশগুলোকে দেবে ভ্যাকসিন মৈত্রী চুক্তির আন্ডারে। ভ্যাকসিন মৈত্রী আর কিছুই নয়, ফ্রিতে ভ্যাকসিন দেওয়া ভারতের প্রতিবেশী দেশগুলোকে। ওকে, দেখো, টেসলা কোম্পানিকে এলন মাস্ক গ্লোবাল রিচ ইন্ডেক্স, গ্লোবাল রিচ ইন্ডেক্স অনুসারে র্যাঙ্ক 1-এ কে রয়েছে? টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক। যদি বলে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুসারে র্যাঙ্কে কে রয়েছে? জেফ বেজস। হ্যাঁ, আর যদি বলে এশিয়ার সবচেয়ে রিচ ব্যক্তিকে, ঝং শানশান, কে? চায়নার লোক। প্রশ্ন হচ্ছে, এই যে টেসলা কোম্পানির মালিক যার নাম বলছি আমরা এলন মাস্ক, এই এলন মাস্কই স্পেস এক্স কোম্পানির মালিক। এই এলন মাস্ক সম্প্রতি চীনের সঙ্গে 5 বছরের চুক্তি স্বাক্ষর হলো। ভারতের তৈরি আকাশ মিসাইল সিস্টেম রপ্তানির অনুমতি দিল, বিশেষ করে আকাশ এনজি অর্থাৎ নেক্সট জেনারেশন এই ভার্সনটা রপ্তানির অনুমোদন দিল কেন্দ্রের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের প্রথম ফায়ার পার্ক হবে, একদম আমরা শেষে চলে এসেছি। দেখো, ভারতের প্রথম ফায়ার পার্ক, ওকে, উদ্বোধন কোথায় করা হলো? উড়িষ্যার ভুবনেশ্বরে। ওকে, ভারতের প্রথম ফায়ার পার্ক উদ্বোধন করা হলো
উড়িষ্যার ভুবনেশ্বরে প্রতিবন্ধী ব্যক্তিকে কোনো সাধারণ ব্যক্তি বিয়ে করলে 2.5 লক্ষ টাকা দেওয়া হবে। মানে কোনো প্রতিবন্ধী ব্যক্তি, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যদি কোনো ভালো লোক, মানে যে প্রতিবন্ধী নয়, তাকে যদি বিয়ে করে তাহলে 2.5 লক্ষ টাকা সেই ব্যক্তিকে দেওয়া হবে। এটা উড়িষ্যা সরকার ঘোষণা করলো। উড়িষ্যার নবীন পটনায়ক অনেক 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 ডেভেলপ করে গেছেন। বার্ড ফ্লুকে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করলো কেরালার সরকার। কেরালার প্রথম রূপান্তরগামী ডাক্তার হলেন VS প্রিয়া। মাটি, জল এবং পরীক্ষার জন্য কৃষি সঞ্জীবনী, কৃষি সঞ্জীবনী ভ্যান লঞ্চ করলো কে? কর্ণাটক সরকার। তারপরে রাজ্যের সমস্ত মাদ্রাসা যেগুলো ছিল ওগুলো নর্মাল স্কুলে চেঞ্জ করলো কে? সমস্ত মাদ্রাসাগুলোকে নর্মাল স্কুল বানিয়ে দেওয়া হলো। কোন রাজ্যে? উত্তর হচ্ছে আসামে। আর কি হলো? নাগাল্যান্ডকে 6 মাসের জন্য ডিস্টার্ব এরিয়া হিসাবে ঘোষণা করা হলো। ডিস্টার্ব এরিয়া কেন ডিস্টার্ব এরিয়া? কারণ ওখানে অনেক শরণার্থী আশ্রয় নিচ্ছে। হ্যাঁ। আর ব্রহ্মপুত্রের একই যে কালে এলাম, ব্রহ্মপুত্রের মুক্তা নামক একটা নদী ক্রুজ মানে জাহাজের উদ্বোধন করা হলো আসামের ডিব্রুগড়ে। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, এখানে আমি বলে দিই, এই যে স্ট্রবেরি চাষ করার জন্য মিনি মহাবালেশ্বর উপাধি পেল মহারাষ্ট্রের জহর শহর। হ্যাঁ, মহারাষ্ট্রের জহর শহর। এটা ভীষণ ইম্পর্টেন্ট, বাদ গেছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ, তারপর দিল্লি কি করলো এখানে এই প্রসঙ্গে বলেই রাখি, দিল্লিতে তামিল শিক্ষাকে, তামিল ভাষাকে প্রমোট করার জন্য তামিল একাডেমি চালু করা হলো। দিল্লিতে তামিল একাডেমি চালু হবে তামিল ভাষাকে প্রমোট করার জন্য। হ্যাঁ, জিঞ্জার প্রসেসিং প্ল্যান্ট, ভারতের প্রথম জিঞ্জার শব্দের মানে হচ্ছে আদা প্রসেসিং প্ল্যান্ট, মানে আদা প্রসেস তৈরি করা হবে। জিঞ্জার প্রসেসিং বা আদা প্রসেসিং প্ল্যান্ট কোথায় তৈরি করা হবে? এটা হচ্ছে মেঘালয়ে তৈরি করা হবে। হ্যাঁ, আর দেখো, বিশ্বের বৃহত্তম সুপার চার্জার স্টেশন, ওয়ার্ল্ডের লার্জেস্ট সুপার চার্জার স্টেশন, একই সাথে আমরা বলে রাখি, মুখস্থ করতে সুবিধা হবে, ওয়ার্ল্ডের লার্জেস্ট সুপার চার্জার স্টেশন তৈরি করা হলো। কে তৈরি করলো? সেই একই ব্যক্তি যার নাম হচ্ছে এলন মাস্ক। কে? এলন মাস্ককে টেসলা কোম্পানির মালিক যে স্পেসএক্স কোম্পানির মালিকই সে। এই টেসলা কোম্পানির মালিক কোথায়? চায়নাতে সুপার চার্জার স্টেশন তৈরি করলো। চায়নার কোথায়? চায়নার সাংহাইতে। ক্লিয়ার? আচ্ছা, ফৌজি গেম, এই যে পাবজিকে ব্যান করার পরে ফৌজি গেম প্রকাশ করা হবে পাবজির বদলে। কত তারিখ? 26শে জানুয়ারি। কে প্রকাশ করবে, লঞ্চ করবে কে? উত্তর হবে আমাদের অক্ষয় কুমার। ওকে। তারপরে দেখো, বিশ্বের বৃহত্তম ভাসমান 600 মেগাওয়াটের সোলার প্রজেক্ট তৈরি হচ্ছে কোথায়? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে। ফাতা-1 নামক রকেট সিস্টেম পরীক্ষা করলো পাকিস্তান। হ্যাঁ, সরকারি অফিসে গ্রিন ট্যাগ দেওয়ার ঘোষণা করলো কেরল সরকার। বার্ড ফ্লু প্রতিরোধ করতে পোলট্রি আমদানি ব্যান করলো কে? পাঞ্জাব সরকার। রাজ্যের গ্রেড 4 বা ডি গ্রুপের কর্মচারীদের খাদি পোশাক দিল কে? আসাম। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের 26তম সংস্করণ মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করলে কে? মমতা ব্যানার্জি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলো সুরিনামের যে রাষ্ট্রপতি, তিনি। আর কি, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, সম্প্রতি যে মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে দেয়া যাবে না কখনোই, যত বড়ই অপরাধ করুক না কেন। এটা প্রথমবার ঘোষণা করলো হচ্ছে কাজাকিস্তান। ক্লিয়ার? কাজাকিস্তান ঘোষণা করলো কি, কোনো ব্যক্তি যত বড়ই
শাস্তি অপরাধ করুক না তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। হ্যাঁ, কাজাকিস্তান, বানান একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। তারপরে দেখো চণ্ডীগড় এবং হরিয়ানার মধ্যে এয়ার ট্যাক্সি পরিষেবা লঞ্চ করলো কে? হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। ইজ অফ ডুইং বিজনেসে বাস্তবায়নকারী অষ্টম রাজ্য হচ্ছে কেরল, ইজ অফ ডুইং বিজনেস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর এমওইউ স্বাক্ষর করলো কে? ভারত জাপান। ভারতে তৈরি প্রথম ড্রাইভারলেস মেট্রো কার, মানে ড্রাইভার থাকবে না, মেট্রো, উদ্বোধন কে করলো? উত্তর হচ্ছে রাজনাথ সিং। রকেট H3 নামক লঞ্চ করলো কে? উত্তর হচ্ছে জাক্সা, জাপানিজ। হ্যাঁ, এটা জাপানের। সম্প্রীতি কানুমা উৎসব, দেখো উৎসব একটা আসবে, কানুমা উৎসব পালিত হলো কোথায়? তেলেঙ্গানা রাজ্যে। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেড নেবে কোথাকার আর্মি? বাংলাদেশের আর্মি। সম্প্রীতি রাজ্যে ফিল্ম সিটি স্থাপনের পরিকল্পনা করা হলো কে? হরিয়ানা সরকার। ফিল্ম সিটি মানে ওখানের একটা এরিয়া থাকবে যেখানে সব কৃত্রিমভাবে, যেমন হলিউডের সিনেমাগুলো হয় ঠিক তেমনি। চলমান শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফি ছাড় দিল কোন সরকার? মানে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের এবার কোনো পরীক্ষার ফি দিতে হবে না তাদের, যেটা হচ্ছে উড়িষ্যা। আমি বলেছিলাম না উড়িষ্যা অনেক ডেভেলপ। সম্প্রতি সাবমেরিন চালিত ব্যালাস্টিক মিসাইল উন্মোচন করলো কে? উত্তর কোরিয়া। আমেরিকা যুক্তরাষ্ট্রের মেজর স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে যুক্ত হলো। মেজর স্ট্র্যাটেজিক পার্টনার মানে সবচেয়ে বেশি ব্যবসা করবে কাদের সাথে? আরব এবং বাহারিন। বাট অ্যাকচুয়ালি কী হলো, যবে থেকে জো বাইডেন এসছে তবে থেকে এই সমস্ত পার্টনারের চুক্তি সব ক্যান্সেল হয়ে গেছে। ভারতে প্রথম কোভিড-19 ভ্যাকসিন নিলেন কে? দিল্লির ব্যক্তি মনীষ কুমার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলরব পাখি উৎসব কে উদ্বোধন করলেন? কলরব পাখি উৎসব ঘোষণা করলেন হচ্ছে আমাদের নীতিশ কুমার, যিনি হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী। এবং কোথায় এটা? নগিনাক্টি বার্ড সেঞ্চুরি কোথায়? বিহারের কাকিনার গ্রামের পশ্চিম প্রান্তে। পাবলিক প্যাসেঞ্জার যানবাহনে জিপিএস এবং প্যানিক বাটন বাধ্যতামূলক, অর্থাৎ জিপিএস থাকবে, অর্থাৎ ব্যক্তিরা জানতে পারবে তার বাসটা বা তার গাড়িটা কোথায় আছে। প্যানিক বাটন কি? কোনো ব্যক্তি কোনো অসময় বা কোনো বিপদে পড়লে ওটা প্রেস করবে। ওটা কোথায় চালু করলো? ছত্তিশগড় সরকার চালু করলো। প্রথম রাজ্য হিসাবে ক্যাপিটাল প্রজেক্টের জন্য অতিরিক্ত ফান্ড কে পাচ্ছে? মধ্যপ্রদেশ। জেল ট্যুরিজম মানে কি? একটা জেল থাকবে, ওই জেল কেমন হয় এবং তার জন্য কৃত্রিম কয়েদি রাখা হবে। হ্যাঁ, জেল ট্যুরিজম চালু করা হবে কোথায়? মহারাষ্ট্র সরকারের। টেসলা কোম্পানির মালিকের নাম কি? এলন মাস্ক। হ্যাঁ, টেসলা কোম্পানির মালিকের নাম হচ্ছে এলন মাস্ক। ওকে, টেসলা। এই টেসলা কোম্পানিরই আর এক নাম হচ্ছে, টেসলা কোম্পানি ছাড়াও আর একটা কোম্পানি আছে, তার নাম হচ্ছে স্পেস এক্স। এই স্পেস এক্স কোম্পানি কী করলো? 143টা রকেট, 143টা স্যাটেলাইট একসাথে একটা রকেটে করে আকাশে বিভিন্ন লেয়ারে সাকসেসফুলি ছেড়ে দিল। এর আগে ছিল ভারতের ইসরো যে ছিল, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার প্রধান কে শিবান। হ্যাঁ, কে শিবান, যার বর্তমান চিফ। এবং ইসরো 104 পিস স্যাটেলাইটকে একসাথে তার একটা রকেটে ছেড়ে দিয়েছে। এবং রকেটটার যে PSLV-C49 এই রকেটে করে একসাথে 104 পিস দিয়েছে, 4 পিস স্যাটেলাইট একসাথে লঞ্চ করেছে। কিন্তু কি 104 পিসের রেকর্ড ভেঙে দিল কে? স্পেস এক্স, যেটা আমাদের টেসলা কোম্পানির মালিক এলন মাস্কের যে রকেট বা গবেষণা এজেন্সি স্পেস এক্স, সে কী করলো? একটাই রকেটে 143টা স্যাটেলাইট লঞ্চ করলো। ওকে, আশা করি স্পেস এক্স ক্লিয়ার। ভারতের সবচেয়ে বড় মাল্টিমডেল লজিস্টিক পার্ক কোথায় তৈরি হচ্ছে? মাল্টিমডেল লজিস্টিক পার্ক ভারতের সবচেয়ে বড়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দেখো একটা ভিডিওতে অল কভার করেছি, ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো একদম মার্ক করে নেবে। সবচেয়ে বড় মাল্টিমডেল লজিস্টিক পার্ক তৈরি হচ্ছে গুজরাটে। একটি রকেটের মাধ্যমে 143টি রকেট, এই যেটা একটু আগে বললাম আমি, একটি রকেটের মাধ্যমে 143টি স্যাটেলাইট লঞ্চ করলো কে? উত্তর হচ্ছে স্পেস এক্স। প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য রাজ্যের শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং দেবে কে? উত্তর হবে উত্তর প্রদেশ। দেখো নেক্সট, ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের আওতায় আফগানিস্তানকে 5 লক্ষ ভ্যাকসিন দিল কে? ভারত।
আমি বললাম কি ফ্রিতে ভারত তার প্রতিবেশী যে রাজ্যগুলিকে ফ্রিতে ভ্যাকসিন দেবে। প্রথম ইউরোপিয়ান রাষ্ট্র হিসাবে ভারত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে 1 লক্ষ, মানে প্রথম ইউরোপিয়ান রাষ্ট্র যেখানে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 1 লক্ষ ছড়ালো। জয়ললিতা মেমোরিয়াল উদ্বোধন করা হবে তামিলনাড়ুতে অর্থাৎ চেন্নাইতে। বৃহত্তম এফডিআই প্রাপক হিসাবে আমেরিকাকে অতিক্রম করলো চীন, মানে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ কারী সংস্থা আমেরিকাকে চাপিয়ে এবার হয়ে গেল চীন। শিশুদের জন্য বোট লাইব্রেরি কোথায় হলো? কলকাতায় হলো, হুগলি নদীতে। ওকে, কোথা থেকে চলবে? আমাদের বেলুর মঠ পর্যন্ত চলবে। হ্যাঁ, পুরনো যানবাহনে গ্রিন ট্যাক্সি জারি করলো সড়কমন্ত্রী নীতিন গডকরি। ই এপিক নামক ডিজিটাল ভোটার আইডি কার্ড চালু করলো কি নির্বাচন কমিশনার, মানে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। দেখো, ন্যাচারালি আমরা টোটাল যতগুলো আমরা জানুয়ারি মাসে, এক্স্যাক্টলি জানুয়ারি মাসে যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট ইনডেপথ অ্যানালিসিস একই প্যাটার্নে যতগুলো সম্ভব হয় আমরা করলাম। অনেকে হয়তো চলে গেছে, বাট মনে রাখবে এর বাইরে না আসা ল্যাটারালি অসম্ভব, নাম্বার 1। নাম্বার 2, আমি এর পিডিএফটা তোমাদের দিচ্ছি, অবশ্যই রিভিশন মারবে। আমরা কি করব, কালকে যেগুলো আমরা পড়লাম এখন পড়লাম এর উপর মিনিমাম 100-110 পিসের উপরে এমসিকিউ প্র্যাকটিস করব কালকে। মানে পরের দিন আমরা একটা কোশ্চেন নেব, তার উপর 4টে অপশান থাকবে, তোমাদের বলতে হবে উত্তরটা কী। মানে কালকে কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা করে মান্থ কমপ্লিট করব। প্রত্যেকটা সপ্তাহে যে কটা সামনের মান্থ আছে, যদি আমরা প্রত্যেকটা সপ্তাহে একটা করে মান্থ কমপ্লিট করি তাহলে আমাদের ন্যাচারালি